সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 291তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো নোয়াখালীর পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট ফেনী জেলার ফাবেলের জীবনে ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস্তব গল্প। বন্ধুরা, এই ফাবেলের জীবনের গল্পের প্রসঙ্গে আমি আপনাকে ছোট্ট কয়েকটা কথা বলি। প্রাণী জগতে সবচেয়ে পরিশ্রমিক প্রাণী, মানুষের উপকারে আসা প্রাণী গাধার সাথে আমরা প্রত্যেকে প্রায় পরিচিত। আমরা সবাই গাধা নামটা বললেই গাধাকে চিনতে পারি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, গাধা কি সাপের মতো কাউকে সবল দিয়ে হত্যা করে, কিংবা বাঘের মতো খপ করে ধরে কাউকে চিবিয়ে চিবিয়ে খায়? কিছুই করে না। গাধা গাধা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দূর দূরান্তে মানুষের বোঝা কাঁধে করে নিয়ে মানুষের উপকার করে। এরপরেও দিন শেষে আমরা কেন তাকে গাধা বলে ডাকি বলেন তো? আসলে আমাদের এই সমাজে, আমাদের এই বিশেষ করে পরিবারে এরকম কিছু গাধা থাকে যারা হাড় ভাঙা পরিশ্রম করে, যারা দিনের পর দিন পরিশ্রম করে এই সংসারটাকে, এই সমাজটাকে ডেভেলপ করে, কিন্তু দিন শেষে আমরা তাকে সমস্ত কলঙ্কের বোঝা তার ঘাড়ে চাপিয়ে দেই। তাকে প্রাণী জগতের ওই গাধার মতো, গাধা বলে পৃথিবীতে মানুষ তাকে আখ্যায়িত করে। বন্ধুগণ, ফাবেলের জীবনের এই গল্পটার মাঝে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই সমাজের বাস্তবতা, আমাদের এই পরিবারের বাস্তবতা হতে পারে কতটা ভয়ঙ্কর। এই গল্পটা আপনাকে এক নতুন বাস্তবতার সম্মুখীন করবে। আমি আশা করব প্রত্যেকেই ফাবেলের জীবনের এই মর্মান্তিক গল্পটা শুরু থেকে শেষ অবধি ভীষণ মনোযোগ দিয়ে শুনে আমাদের ফেনীর ফাবেলকে একটা কমেন্ট করে যাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু। আমার নাম মোহাম্মদ ফাবেল, আমার বাড়ি ফেনী জেলা। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের এই পরিবারটা ফেনীর ওই অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের বেশ কিছু জায়গা সম্পত্তি আছে, ওইগুলো চাষবাস করে কোনোভাবে বাবা আমাদের সংসারটা চালায়। আমাদের সংসারে নেই কোনো আহামরি সুখ, আবার নেই কোনো দুঃখ। ঠিক মিডলভাবে আমাদের সংসারটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি আমাদেরই এলাকারই কোনো একটা স্কুলে ক্লাস 7-এ পড়ি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমাদের জীবনে একটা ভয়ঙ্কর দুর্দশা দেখা দেয়। এই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার পারিবারিকভাবে একটা মহা প্রবলেম দেখা দেয়। সমস্যাটা হচ্ছে এরকম, আমার একটা কাকা ছিল যিনি আমার আব্বার বয়সেরও ছোট। আমার আব্বার চেয়েও 2 বছরের ছোট। আমার ওই কাকা আমাদের এলাকার 2 বার চেয়ারম্যান ইলেকশন করেছে, কিন্তু কোনোবারই পাশ করেনি। আমার কাকার যে শ্বশুর বাড়ি, আমার কাকার শ্বশুর হচ্ছেন ওই এলাকার একজন সম্মানিত চেয়ারম্যান, এবং দীর্ঘ প্রায় 15 বছরের মতো উনি চেয়ারম্যানই করে আসছে। আমার কাকার শ্বশুরের ক্ষমতায় আমার কাকার পা যেন মাটিতে পড়ে না। শ্বশুরের ক্ষমতায় কাকা আমাদের গ্রামের কোনো মানুষকে মানুষে মনে করে না। মানুষের জায়গা সম্পত্তি দখল করা থেকে শুরু করে, মানুষকে মারা থেকে শুরু করে, মানুষের উপরে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার কাকা অবিরত করে যেত। কোনো থানায় কাকার নামে কোনো বিচার দেওয়া যাইত না, কোনো মানুষ কাকার নামে কোনো বিচারও চাইতো না। কিছু হলেই উনি ওনার শ্বশুরের ক্ষমতা দেখাই দিত। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাকা আমাদের উপরে আকৃষ্ট হয়ে পড়ে। আমাদের উপর আকৃষ্ট হয়ে পড়ে বলতে, আমাদের যে জায়গা সম্পত্তিগুলো আছে, আমার বাবার হচ্ছে মেইন রোডের পাশে, মেইন রোডের পাশে হচ্ছে 2টা জায়গা ছিল। একটা জায়গা হচ্ছে আমার বাবার, আরেকটা জায়গা হচ্ছে আমার কাকার। তো আমার কাকা চিন্তা করতেছিল যে 2টা জায়গা মিলিয়ে আমার কাকা ওখানে একটা রাইস মিল করবে। তো রাইস মিল করার জন্য কাকার যে জায়গাটা যেটা হবে না, আমাদেরটা সহ লাগবে। তো যথারীতি কাকা হচ্ছে আমার বাবাকে বলে যে আমার এই জায়গাটা লাগবে, আমি এটা রাইস মিল করব। তো বাবা বলতেছে যে আমার 2টা ছেলে আছে, ওরা কোথায় যাবে, ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে। তো আমার বড় ভাই কিন্তু আবার মোটামুটি পড়াশোনা অনেক ভালো ছিল। আমার বড় ভাইয়া, তো উনি বলতেছে যে ছেলেটা পড়াশোনা করবে। আমার বাবার অনেক স্বপ্ন ছিল যে আমার বড় ভাইকে ডাক্তারি পড়াবে। ডাক্তারি যদি আমার বড় ভাইয়া পাশ করে, তাহলে রাস্তার পাশের ওই জায়গাটাতে আমার বাবা একটা হসপিটাল বানাবে। এটা আমার বাবার একটা প্ল্যানিং ছিল আর কি। তো বাবা বলতেছিল যে এখানে আমার ছেলেটা যদি পড়াশোনা করে শেষ করে, আমি এখানে হসপিটাল বানাবো, আমি এই জায়গাটা তোকে দিব না। কিন্তু বরাবর মতো আমার কাকা ওই সময় আমার বাবার উপরে খুব খেপে যায় যে আপনি এটা কেমন কথা বলতেছেন যে আমি এখানে রাইস মিল বানাবো, আর আপনার ছেলে কবে পড়াশোনা শেষ করবে, কবে ডাক্তার হবে, কবে হসপিটাল বানাবে, এগুলো গাছে কাঁঠাল গোপে তেল, ওইরকম কথাবার্তা বন্ধ করেন। আমি আপনাকে কত টাকা লাগবে দিয়ে আপনি জায়গাটা দিয়ে দেন। তো আমার বাবা বলতেছে যে আমি এই জায়গায় বিক্রি করবো না। ঠিক ওই জায়গাটা নিয়েই আমার কাকার সাথে আমার বাবার একটা দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্বটা এরকম যে আমার কাকা কোনোভাবেই আমার বাবাকে আর সহ্য করতে পারে না।
মানে যেখানে যে আমার বাবার নামে বিভিন্ন রকমের বদনাম, অপমান, অপদস্থ আমার বাবাকে করতে থাকে। আগে বাবাকে রাস্তার মধ্যে দেখলে সালাম দিত, সম্মান করত, কিন্তু এখন আমার বাবাকে রাস্তার মধ্যে দেখলে অনেক গালাগালি করে। বাবা প্রতিদিন ঘরে এসে মায়ের কাছে বিচার দেয়, মাকে বলে যে এই ঘটনা, আমার ছোটো ভাইটা আমার সাথে এরকম করতেছে। মা বলে কী করবা, ওর শ্বশুরের ক্ষমতা আছে, ক্ষমতার জোরে ওর পা মাটিতে পড়ে না, যেভাবে আছে এভাবে চলতে দাও। এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার কাকা করে কি, আমাদের ওই জায়গাটা, আমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটা সম্পূর্ণ চারপাশ দিয়ে হচ্ছে বাঁশ দিয়ে অনেক শক্ত করে খুঁটি মেরে বেড়া দিয়ে দেয়। যখন শক্ত বাঁশের খুঁটির বেড়া দিয়ে দেয়, তখন আমার আব্বা কোনোভাবেই বুঝতে পারেনি যে কী করবে। বাবা তখন এই ব্যাপারটা নিয়ে থানাতে যায়। থানাতে যাওয়ার পরেও থানা থেকে বাবাকে কোনোভাবে হচ্ছে কোনো রকমের সাহায্য সহযোগিতা করা হয় না। বাবা তখন ফিরে আসে, গ্রামের 10 জনের কাছে যায়, কিন্তু কাকার কথা শোনার পরে গ্রামের কোনো মানুষ আমার বাবাকে সাহায্য সহযোগিতা করার জন্য আসে না। সময়গুলো এভাবে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বাবা খুব বিপাকে পড়ে যায়। বাবা ঠিক বুঝতে পারতেছিল না যে এই সময়টাতে কী করা উচিত। বাবা তখন একদিন দুঃখ করে ঘরে বলে যে আল্লাহ ক্ষমতাই যদি না দিবা, তবে দুনিয়াতে তুমি কেন পাঠালাম। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন আমার খুব মনে আছে, ওই দিন শুক্রবার ছিল আসরের নামাজের পরে। বাবা দেখতেছে যে কাকা তো আগে তো করছে, মানে বাঁশের খুঁটি দিছে, এখন কাকা ওই মানে চারপাশে হচ্ছে ওয়াল করে ফেলতেছে, মানে ওয়াল দিয়ে দিচ্ছে। আমার বাবা তখন গিয়ে, আসরের পরের ঘটনা, আমার বাবা তখন ওখানে গিয়ে বাধা দেয়। আমি তখন হচ্ছে, আমাদের একটা গরু ছিল, দুধের গরু, ওই গরুটার জন্য ঘাস কাটার জন্য যাই মাঠে। আর আমার বড় ভাই তখন হচ্ছে প্রাইভেট পড়ার জন্য যায়। বড় ভাই এক জায়গায় প্রাইভেট পড়া, ভাইয়া ওখানে যায়। তো আমি যখন ওখানে মানে গাছ কাটতেছি, হঠাৎ করে আমাদের এলাকার এক ছেলে দৌড়ে এসে আমাকে বলতেছে যে ফাবেল ভাই সর্বনাশ হয়ে গেছে, আপনার আব্বারে আপনার কাকারা পিটাইতে আছে জমিনের মধ্যে। এটা যখন বলে আমি তখন দৌড়ে যাই, মানে ঘাস টাস ফালে দৌড়ে যাই। যাওয়ার পর দেখতেছি যে আমার বাবাকে আমার কাকার যে সৈন্যপণ্য আছে, কাকার সাথে যে সহযোগীরা আছে, তারা মিলে গরুর মতো পিটাইতেছে, এমনভাবে পিটাইতেছে যে আমার বাবার মাথা, রগ মগ একদম সব কিছু ছিঁড়ে গেছে। খুব খারাপ অবস্থা আমার বাবার। মানে এরকম অবস্থা দেখার পরে মানে আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি অত বড় মানুষ না, তারপরও ধাক্কা দিয়ে কোনোভাবে আব্বাকে ওখানে ধরি। যখন ধরি তখন দেখতে পাচ্ছি আব্বার অবস্থা খুবই আহামরি অবস্থা, মানে আব্বা ঠিক মানে মারা যাবে এরকম ধুম টানতেছে। আমি তখন কোনোভাবে বাবাকে কোলে উঠানোর জন্য চেষ্টা করতেছি, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের অসংখ্য মানুষ আশেপাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতেছে। কেউ একটাবারের জন্য আমার কাকাকে গিয়ে ধরে নাই, কিংবা কাকার ওই সাঙ্গপাঙ্গকে ধরে নাই, আমার আব্বাকে বাঁচায় নাই। এবং আমার বাবা যখন এভাবে পড়ে আছে, আমি আমার বাবাকে উঠাচ্ছিলাম, কেউ আমার পাশে গিয়েও আমার বাবাকে ধরতেছে না। এই দৃশ্যটা আমার মরণ পর্যন্ত মনে থাকবে। যাই হোক, খুব কষ্ট করে আমার বাবাকে আমি কোলে নিয়ে, আমি তখন হচ্ছে মানে মাঠ থেকে রাস্তার মধ্যে ওঠার পরে আমার একটা সিএনজি ডাক দিই। সিএনজি মানে বলতে ওই সময় আসলে টেম্পো ছিল, টেম্পোর মধ্যে আমার বাবাকে উঠাইয়া আমি হচ্ছে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে ঠিক আগ মুহূর্তে মানে হসপিটালে ঢুকবো, ওই সময় হচ্ছে হঠাৎ করে আমাদের এলাকারই মানে খুবই নাম করে একজন মানুষ, গাজী সাহেব, উনি সামনে এসে বলতেছে তোর বাবাকে এখন হসপিটালে নিস না, নিলে খুব প্রবলেম হয়ে যাবে। আমি বলি কী প্রবলেম? উনি বলো হসপিটালে নিলে যেহেতু এটা মারামারির একটা কেস, আগে থানাতে জিডি করতে হবে, থানাতে জিডি করা ছাড়া পুলিশ তোর আব্বার চিকিৎসা করবে না। তা আমি তো ছোটো মানুষ, অত কিছু আর বুঝি না। ওই গাজী সাহেবের কথা শুনে আমি তখন ওইখান থেকে আবার মানে টেম্পুটা ঘুরে বাড়ির দিকে নিয়ে আসতেছি। তো উনি বলতেছে তুই বাড়িতে নিয়ে যা, আমি বাড়িতে এমবিবিএস ডাক্তার পাঠাই, ওইখানে গেলে তোর বাপের চিকিৎসা হবে। এরপরে বাবাকে আমি বাড়ির মধ্যে ঢুকাই। বাড়ির মধ্যে নিয়ে আসার পর তো মা আবার বড় ভাইও তখন প্রাইভেট থেকে চলে আসে। মা, বড় ভাই সবাই তো কান্নায় একদম ভেঙে পড়ে। আমার বাবাকে আমরা ওখানে শোয়াই। তখন আমাদের পল্লী একজন ডাক্তার আনা হয়, ওই গাজী সাহেব হচ্ছে পল্লী একজন ডাক্তার আনার পর আমার বাবাকে দেখাশোনা করার পরে উনি বলতেছে অবস্থাটা খুব ভালো না, আপনারা মানে হসপিটালে নিলে খুব ভালো হতো। কিন্তু গাজী সাহেব বলতেছে যে এটা যে ধরনের মানে মর্মান্তিক কেস, এই কেসে হসপিটালে নিলে খুব প্রবলেম হয়ে যাবে, ভাইয়ে মারামারি করছে, এটা আইনি না নিয়ে আমরা দেখেন আপনি এখানে কোনোভাবে ওকে সুস্থ করতে পারেন কিনা। তো গাজী সাহেবের ওই কথা শোনার পরে ওই লোকটা তখন মানে ওই পল্লী ডাক্তারটা তখন আমার বাবাকে প্রায় রাত 10টা পর্যন্ত চিকিৎসা করে। 10টার পরে উনি বলে আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, রাতে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিয়েন। উনি তখন ওনার ফোন নাম্বারটা লিখে দিয়ে উনি চলে যায়। যখন উনি চলে যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা কি 45 মিনিট পরে আমার আব্বা হঠাৎ করে ঢেকুর মারতেছে এবং ঢেকের সাথে রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোইতে হইতে ঠাস করে প্রায় 10-15 মিনিটের মাথায় আমার বাবার কোনো শব্দ করে না। যখন শব্দ করে না, মা আর বড় ভাই তখন দৌড়ে এসে বাবাকে ধরে, আমি তখন পাশের চেয়ারে বসে আছি, মানে আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না। বড় ভাই আর মা তখন চিৎকার দিয়ে বলতেছে যে আমাদের বাবা, মানে বাবা, বড় ভাই চিৎকার দিয়ে বলতেছে যে বাবা আর বেঁচে নাই। মা তখন হাউমাউ করে চিৎকার করতেছে। আশেপাশ থেকে গ্রামের প্রায় অনেকগুলো মানুষে আসার পর আমার বাবার এই অবস্থা দেখে এক কান দুই কান করতে করতে খবরটা আমার কাকার কানেও পৌঁছে যায় যে এই ঘটনা। এরপরে আমরা কী করি, এই রাতের বেলায় গাজী সাহেবকে কল দিয়ে গাজী সাহেব তখন আসে। আমি তখন চিৎকার করে গাজী সাহেবকে বলতেছিলাম যে আপনার কারণে আমি বাবাকে হসপিটালে নিতে পারি নাই। আমি যদি আমার বাবাকে হসপিটালে নিতে পারতাম তাহলে হয়তো আমার বাবা প্রাণে বেঁচে যেত। আপনি বললেন যে হসপিটালে নিলে খুব প্রবলেম হবে, হসপিটালে না নেওয়ার জন্য। আজকে আমার বাবা মরে
চলে গেল, আমার বাবার এরকম দশা হইল। গাজী সাহেব তখন বলে যে, "একটা কাজ কর, যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেল, এটার একটা সুরাহার করতে হবে।" আমি বলি, "আমি কোনো রকমের আর সুরাহার করতে চাই না। আমার বাবাকে যে মেরে ফেলছে আমি সরাসরি থানাতে যাব। সকালবেলা আমার বাবার লাশ মাটি দেওয়ার আগে আমি থানা থেকে পুলিশ আনবো। আনার পরে আমার বাবাকে আমি দেখাবো, এরপরে আমার বাবাকে আমি মাটি দিব।" এটা বলার পরে গাজী সাহেব তখন বলতেছে, "তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর।" আমি আর ভাইয়া তখন ঘরের দরজায় বসে আছি। মা ঘরে বসে কান্না করতেছে। একটু করতে করতে রাতটা তখন অনেক গভীর হয়ে যায়। আস্তে আস্তে ঘড়ির সময় রাত তখন আনুমানিক প্রায় 2:30 থেকে 3টার মতো বাজে। যখন 3টার মতো বাজে তখন আমাদের জীবনে এক ভয়াবহ দুর্দশা নেমে আসে। মানে হঠাৎ করে কিছু সাদা কাপড় পরিহিত মানুষ আমাদের ঘরে ঢোকে। যদিও এরা মানুষের মতো ছিল, কিন্তু দেখতে মানুষের চেয়েও একটু ভয়ঙ্কর ছিল। একটু মানুষের চেয়েও লম্বায় আরও অনেক বেশি ছিল। প্রায় 8-10 জনের মতো। আমাকে একদিকে ধাক্কা দেয়, ভাইকে একদিকে ধাক্কা দেয়। আর আমাদের পাশে তখন কেউ ছিল না। মানে গ্রামের সমস্ত মানুষগুলো এক এক করে চলে গেল। তখন ওই লাশের পাশে আমি আর আমার ভাই আর মায়ে ছিলাম। তখন আমাদের সাথে একরকম টানা হেঁচড়া করে দৌড়াদৌড়ি করে আমার ভাইয়ার আমার বাবার লাশটাকে ওখান থেকে নিয়ে যায়। আমরা খুবভাবে চেষ্টা করি বাঁচানোর জন্য। ভাইয়াকে প্রথমে একটা লাথি মারে ভাইয়ের তলপেটে, ভাইয়া প্রায় অজ্ঞানের মতো হয়ে যায়। ওখানে ভাইয়া পড়ে থাকে আর মা চিল্লাইতেছে। মার তখন হাত পা বেঁধে ফেলে। আমাকে তখন 2টা ঘুষি টুসি মেরে আমাকেও শোয়াই দেয়। শোয়ানোর পর আমার বাবাকে নিয়ে যায়। আমি তখন প্রচুর পরিমাণ চিৎকার করি। বিশ্বাস করেন, আমাদের বাড়িটা এমন একটা বাড়ি ছিল যে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, ব্যাপারটা তাও না। আশেপাশে কিন্তু মোটামুটি অনেক বাড়ি ছিল। আমাদের ওই দুর্দশার সময় আমাদের বাড়ির কোনো মানুষ তখন উঠে আসে নাই। আমার এটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার মনে হচ্ছে যে আমি আজকে যদি আমাদের এটা শহর হইতো তাহলে মনে বুঝাইতাম যে এটা একটা শহর। শহরে কেউ খুন হয়ে গেল, পাশের ঘর থেকে কোনো মানুষ বের হয় না। কিন্তু আমাদের এটা তো একটা অজপাড়াগা ছিল, গ্রাম ছিল। কিন্তু গ্রাম থাকার পরেও আমরা যখন রাতের বেলায় লাশটা নিয়ে হাউমাউ করে চিল্লাইতে আসি, আশেপাশের একটা মানুষ টু শব্দ করে নাই। যাই হোক, আমার বাবার লাশটাকে তখন নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ফজরের আজান পর্যন্ত আমি ভাইয়া মা মিলে ওখানে কান্নাকাটি করতে থাকে। ফজরের আজানের পরে গাজী সাহেব সহ গ্রামের আরও কিছু লোক আসে। আমি তখন চিৎকার করে গ্রামের লোকদেরকে বলি, "আপনারা এখন আর আসতে হবে না।" যখন আমার বাবার লাশটা নিয়ে যায় তখন আমরা চিৎকার করে বলেছিলাম, আমার পাশেই মফিজ কাকার বলতে একটা ঘর আছে, উনি রিক্সা চালায়। আমি বললাম, "কাকা, আমি যে এত জোরে চিৎকার করলাম, আমাকে মারলো, ভাইয়াকে মারলো, মাকে মাইরা লাশটা নিয়ে গেল, আমরা এত চিৎকার করলাম, একটা বারের জন্য আপনারা কেউ ঘর থেকে বেরোইলেন না?" উনি বলে, "আমরা তো শুনিই নাই।" মানে কেমন এক ঘটনা। তখন অবশ্যই শীতকাল ছিল, একদম মানে শীতে ঘেরাস ছিল। তো এই অবস্থায় ওরা নাকি শুনতে পায় নাই। তো শুনতে যেতে পায়নি, আর কী করবো, কিছু তো করার নাই। মানে ওরা শুনতে পাইছে ঠিকই, আমার কাকার ভয়ে ঘর থেকে বের হয় নাই। যাই হোক, এরপরে লাশ নিয়ে গেল। এরপর আমরা থানাতে যাই। থানাতে আমি আর ভাইয়া যাই। ভাইয়া যাওয়ার পরে পুলিশ বলতেছে, পুলিশ তদন্ত করার জন্য আসে। কী তদন্ত করে আমি সেটা জানি না। তদন্ত করার পরে পুলিশ কোনো রিপোর্টে পায় না। পুলিশ বলে যে কোথায় মাটি দেওয়া হয়েছে বা লাশ কোথায়। লাশ না দেখলে তো আমরা কোনো কিছু শনাক্ত করতে পারবো না। আপনার বাবাকে যে মারছে সেটার একটা প্রমাণ লাগবে। এরপরে মারার পরে হসপিটালে নিয়ে গেছেন, বলো হসপিটালে নেই নেই। তো মারা গেলেও হসপিটালেও নিলেন না। তারপরে লাশ কোথায়, লাশও দেখতে পাচ্ছি না, এটা কেমন মামলা? তখন গ্রামবাসীর কাছে আস্তে আস্তে পুলিশ আমাকে বলতেছে যে আমার বাবা নাকি বাড়ি থেকে কোথায় পালায়ে গেছে। আমার বাবা পালায়ে গেছে, এই জন্য আমি আমার কাকার নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য আসছি, আমার কাকার জায়গা সম্পত্তি খাওয়ার জন্য। মানে ব্যাপারটা উল্টাভাবে ঘুরে দেওয়া হয়, যেখানে আমার বাবার মরার পরে বাবার লাশটা পর্যন্ত আমাদেরকে দেখতে দেয় না। আমাদের চোখের সামনে থেকে আমার বাবার লাশটাকে কেড়ে নিল। সেখানে পুলিশ এসে উল্টা রেকর্ড করতেছে যে আমার বাবাকে, মানে পুলিশের দোষ এখানে আমি দেই না। মানে গ্রামের যে মানুষগুলো ছিল, ওই গ্রামের মানুষগুলো ওভাবেই পুলিশকে বুঝিয়ে দিছে যে ভাই ভাই দ্বন্দ্ব, এক ভাই বাড়ি থেকে পালায়ে গেছে, এখন ওরা এরকম করে জিনিসটা সাজাইছে। কিন্তু আমি এখানে আর কিছুই করতে পারি না। আমরা প্রচণ্ড রকমের অসহায় ছিলাম, খুব গরিব ছিলাম। তো ওই কারণে আমাদের পক্ষরে কেউ কোনো রকম কথা বলতে আসে নাই। যাই হোক, কথা বলতে আসে না, এরকম পরিস্থিতিতে পড়ি। এরপরে আমরা আর কিছুই করতে পারি না। গ্রামের মানুষ তখন সান্ত্বনা দেয়, সালিশ দেয়, এই করে সেই করে। পরে আমার কাকা ঘর থেকে এনে একদিন 3 লাখ টাকা আমার মায়ের হাতে দেয় যে, "ভাবি, আপনি তো চলতে পারতেছেন না, ছেলেগুলোকে নিয়ে ধরেন 3 লাখ টাকা নিয়ে যান।" 3 লাখ টাকা যেন আমার মা দেয়, কাকা দেয় আমার মায়ের হাতে। আমার মা তখন ওই টাকাগুলো ছিটকে ফেলে দেয়। আমার মা বলে, তোর টাকা আমার কোনো দিন দরকার নাই। মরার পরে আল্লাহর গজব তোর উপরে পড়বো। তুই এক এক করে আমাদের সমস্ত জায়গাগুলো দখল করলি, আমার স্বামীটারে মারলি, তার লাশটা পর্যন্ত দেখতে দিলি না, কোথায় মাটি দিলি সেটা পর্যন্ত জানি না। আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না। মা তখন আল্লাহর কাছে খালি হাত তুলে কান্নাকাটি করে কাকার নামে বিচার দিতে থাকে। এভাবে সময়গুলো কাটতে আসছে। বাট গ্রামের মানুষের কাছে আমরা আর বিন্দুমাত্র মূল্যায়ন পাই না। আমাদেরকে কেউ বিন্দুমাত্র মূল্যায়ন করে না। আমার যে বড় ভাইটা ছিল, আমার বড় ভাইটা মোটামুটি অনেক মেধাবী ছিল, পড়াশোনা অনেক ভালো ছিল। আমার মা বলতেছিল যে আমার বড় ভাইয়ের নাম ছিল রোবেল, আমার নাম ছিল ফাবেল। তো আমার মা বলতেছিল যে রোবেলকে আমরা পড়াশোনা করাবো, রোবেল যেহেতু বড়, ও পড়াশোনা করে একদিন বড় হবে, তোর বাবার স্বপ্ন পূরণ করবে, যত কষ্টে হোক ওর পড়াশোনা করুক, তুই পড়াশোনা ছেড়ে দে। ওই সময় বড় ভাইয়ের পড়াশোনা করাইতে গিয়ে আমার পড়াশোনা মা কমপ্লিটলি বন্ধ করে দেয়। পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের রাস্তার পাশে যে জায়গা নিয়ে আমার কাকার সাথে দ্বন্দ্ব লাগতেছিল, ওই জায়গাটা আমার কাকা সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে।
নিয়ে যাও। ওই জায়গাটা আমি আর কিছুই করতে পারি না। এই জায়গা ছাড়া আশেপাশে যে টুকিটাকি আমাদের গ্রামের জায়গা ছিল, মানে মাঠে যে ফসলি জমিগুলো ছিল ওইগুলোতে আমি তখন ছোট মানুষ হয়েও পার্মানেন্টলি চাষবাস করতে থাকি। বদিল্লা দিয়ে মানে লোক এনে কাজ করাই, আমি আমার সংসার চালাই। অল্প, অল্প করে কিছু টাকা ধান পাই, তারপরে সবজি পাই, এটা ওটা বিক্রি-টিক্রি করে কোনোভাবে সংসার চালাচ্ছি। তখন আমাদের এই সংসারটা পুরোপুরিভাবে আমার উপরে ডিপেন্ড হয়ে যায়। আমার টাকায় আমাদের সংসারটা সম্পূর্ণ চলতেছে। আমাদের সংসারে ওই মুহূর্ত থেকে তেমন করে আর অভাব অনটন নেই। মাশাআল্লাহ অনেক সুখে আমাদের দিনগুলো কাটতেছে। দিন আর রাতগুলো এভাবে কাটতে, কাটতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার ভাইয়া ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেয়। ভাইয়া ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দেয় এবং ইন্টারে ভাইয়া প্রচণ্ড রকমের ভালো একটা রেজাল্ট করে। ইন্টার রেজাল্টের পরে আমার মা চিন্তা করতেছিল যে ভাইয়াকে মেডিকেলে ভর্তি করাবে। মানে এখানে সেখানে বিভিন্ন জায়গায় মেডিকেলে আমার আম্মা দেখতেছে। বাট মেডিকেলে আসলে মানে বাংলাদেশের মেডিকেলগুলো খুব সহজ ব্যাপার না। যদি আপনি প্রাইভেটে ভর্তি করাতে হয় তাহলে টাকা সেফ দিয়ে গুনে শেষ করতে পারবেন না। এত লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। আর গভর্নমেন্ট মেডিকেলে তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা চান্স না পাওয়ারই কথা। কোনোভাবে গভর্নমেন্টে আমার ভাইয়া চান্স পায় না, তো ইয়েতেও ভাইয়া চান্স পায় না। তো চান্স না পাওয়ার পর আমার মা বলতেছে যে ঠিক আছে, আল্লাহ যদি পূরণ করে তাহলে একটা না একটা স্বপ্ন পূরণ হবে। আমার মা তখন আমার ভাইয়াকে প্যারামেডিকেলে ভর্তি করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে প্যারামেডিকেল বলতে একটা কোর্স আছে। ওই কোর্সটা করানোর জন্য আমার ভাইকে প্যারামেডিকেলে ভর্তি করায়। তখন ফেনীতে আমার ভাইয়া প্যারামেডিকেলে পড়তেছে। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে, কাটতে একটা পর্যায়ে এমন একটা নিউজ আমরা শুনতে পাই, যেটা শোনার পরে আমরা অনেকটা মানে অনেক পরিমাণ বিব্রত হয়ে যাই। বিব্রত হয়ে যাই বলতে আমার মাই আমাকে একদিন বলে যে, "ফাবেল, একটা কথা শুনলাম।" আমি কিন্তু তখন একেবারে খেটে খাওয়া দিনমজুর। মানে গ্রামের মানুষের সাথে কাজ করি, মাঠে ফসল বিক্রি করি, মাঠে ফসল ফলাই বাজারে বিক্রি করি। এভাবে আমাদের সংসারটা চলতেছে। মানে আমার অন্য কোনো আয়ের উৎস কিন্তু আর নাই। এটার উপরে আমি সম্পূর্ণ ডিপেন্ড। তো এরপরে একদিন মা আমাকে ডাইকা বলতেছে যে, "পাবেল, একটা কথা শুনলাম, এটা কতটুকু সত্য একটু রিসার্চ করে দেখ তো।" আমি তখন বললাম যে, "কী কথা?" আমার মা বলতেছে, "আচ্ছা, মানে অনেকের কাছেই শুনতেছি যে আমার একটা না ২ টা কাকাতো বোন ছিল। আমার বড় যে কাকাতো বোনটা এর নাম হচ্ছে ঋতু, আর আমার বড়টা ছোট যার নাম তার নাম হচ্ছে সেতু।" আমার মা তখন বলতেছে, "শুনলাম সেতুর সাথে নাকি মানে আ সেতুর সাথে নাকি তোর ভাইয়ের কোনো একটা সম্পর্ক আছে।" এটা বলতেছিল। মানে আমাকে বলে যে, "সেতুর সাথে একটা সম্পর্ক আছে।" এটা মানে আমার ভাইয়ার কথা বলতেছে, মা বলতেছে, "রুবেল ভাইয়ের নাকি।" আমি তখন বললাম যে, "মা কী বলো? যে কাকারা আমার বাবার লাশটা পর্যন্ত আমাদেরকে দেখতে দিল না। আমাদেরকে এত ক্ষতি করলো, এতভাবে আমাদেরকে মারলো। এভাবে আমার বাবার লাশটাকে নিয়ে গেল। আজ পর্যন্ত জানিও না আমরা বাবার কবরটা কোথায়। সেখানে ওই মানে সেতুর সাথে আমার বাবার প্রেম কীভাবে হবে? সরি, আমার ভাইয়ের প্রেম কীভাবে হবে? এটা তো হতেই পারে না।" আমি তখন মাকে এই কথাগুলো বলার পরে মা আমাকে বলে যে, "আমি যেটা শুনছি এটা একেবারে মিথ্যাও না। আমি যাদের মাধ্যমে শুনতে পারছি তারা আমাকে মিথ্যে ইনফরমেশন দিবে না।" আর আমি তখন একটা ব্যাপার বিশ্বাস করি যে পৃথিবীতে যা কিছু রটে তা কিছু না কিছু হইলেও বটে। আমি তখন এই ব্যাপারটা নিয়ে খুব সন্দেহ লাগে। সন্দেহ লাগার পরে আমি তখন বললাম যে, "মা, তাইলে এখন কী করা যায়?" মা আমাকে বলে, "একদিন চল, তোর ভাইয়া যে" আমার ভাই কিন্তু তখন হোস্টেলে থাকতো। ফেনীতে শহরেই হোস্টেল থেকে পড়তো। দেখেন আমাদের পারিবারিক অবস্থাটা কিন্তু খুবই খারাপ ছিল। প্রচণ্ড রকমের অভাব ছিল। নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। আমি একটা মানুষ হাড় ভাঙা পরিশ্রম করে সংসারটা সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম। সেই সংসারে আমি আমার বড় ভাইকে হোস্টেলে রেখে পড়াইতাম। মানে এত পরিমাণের পরিশ্রম করতাম যে পরিশ্রমের কথা আমি বলে বোঝাতে পারব না। এরপরে এরকম কথা শোনার পরে কার বা মাথা ঠিক থাকবে? এর পরের দিন মা আর আমি মিলে ভাইয়ার হোস্টেলে যাই। ভাইয়ার হোস্টেলে যাওয়ার পরে ভাইকে জিজ্ঞেস করলাম যে, "ভাইয়া, এই ঘটনা এখন এটা কতটুকু সত্য?" আমার ভাই বলতেছে, "না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা তোরা কীভাবে চিন্তা করলি? যারা আমার বাবাকে এভাবে নির্মমভাবে হত্যা করেছে, যারা আমার বাবার লাশটা পর্যন্ত আমাদেরকে দেখতে দেয়নি, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে? এটা কেমন কথা বলতেছিস ফাবিল তুই?" আমি তখন বললাম যে, "ভাইয়া দেখো, আমি তো বিশ্বাস করি না।" মা কার মুখ থেকে জানি কথাগুলো শুনলো, শোনার পরে এসে বলল। আমার ভাইয়া তখন বলতেছে, "এটা তুই স্বপ্নেও চিন্তা করিস না। এগুলো কোনোদিন হতেই পারে না। আমি কখনো এতটা খারাপ হতেই পারি না।" তো যাই হোক, এরপরে ভাইয়ার সাথে কথাবার্তা শেষ করে আমরা পুনরায় আবারও নোয়াখালীর ফেনীর ওই গ্রামে ফিরে আসি। আসার পরে এভাবে আরও প্রায় ৩ থেকে ৪ মাসের মতো কাটে। কিন্তু ৩-৪ মাস পরে আমি দেখতেছি যে আমার ভাইয়া মানে মাঝে, মাঝে গ্রামে আসে। মানে রাতের বেলায় গ্রামে আসে, ধরেন রাত ২টা-৩টা বা ১টা-২টা বাজে গ্রামে আসে এবং ওই ঘটনাগুলো কিন্তু আমাদের গ্রামের অনেকেই ভাইয়াকে দেখে। দেখার পর আমাকে বলে, "কিরে, কালকে হচ্ছে তোদের রুবেলকে দেখলাম, মানে তোর ভাই রুবেলকে দেখলাম যে অমুক জায়গায় হাঁটতেছে, অমুক বিলের পাড়ে গিয়েছে, আমার কাকার ঘরের আশেপাশে নাকি তাকে দেখতে পায়।" তো আমি তখন এই ব্যাপারগুলো কিছুই বুঝতে পারি না। কারণ ভাইয়া তো অলওয়েজ আমাকে বলে, "ভাইয়া এগুলার মানে পাশেও নাই, আগেও নাই, ভাইয়া এগুলোর মধ্যেও নাই। তাইলে ভাইয়ারকে নিয়ে এরকম কথাবার্তা কেন বলবে?" তখন এরকম ১ কান ২ কান করতে, করতে আমি দেখি প্রায় অনেকেই বলে যে, "ভাইয়াকে অমুক জায়গায় দেখছি।" আমার ওই কাকা কিন্তু মোটামুটি অনেক বড়লোক ছিল। তো কাকার ঘরের পিছনে হচ্ছে একটা বাগানের মতো ছিল, ফুলের বাগানে। তো ওই বাগানের যিনি কাজ করে আরকি, হেলাল ভাই ওনার নাম। হেলাল ভাই আমাকে বলতেছে যে রাত ২টার দিকে নাকি আমার ভাইয়া বাগান দিয়ে বেরিয়ে গেছে, হেলাল ভাই দেখছে। তো আমি তখন বলতেছি, "কিরে, এগুলো কি জিন ভূতের কাজ নাকি?"
এগুলো কি জিনেরা ভূতেরা করে আমি কিছুই বুঝতে পারি না। এরপরে যাই হোক এই বিপদে পড়ে আমি তখন কী করে মাকে না জানিয়ে আমি পুনরায় ভাইয়ার হোস্টেলে আবারও যাই। ভাইয়ার হোস্টেলে যাওয়ার পর ওইদিন আমি ভাইয়াকে খুব রাগান্বিত ভাষায় বলি, মানে একটু তুই তাই করে সম্বোধন করি যে তুই এগুলো কী শুরু করছিস? গ্রামের সব মানুষ তো আর মিথ্যা বলে না। তুই যে গোপনে গোপনে গ্রামে যাতায়াত করিস এটা গ্রামের সব মানুষরাই জানে। আর তুই মানে হচ্ছে সেতুদের ঘরের আশেপাশে যাস, সেতুদের ঘরের পিছনে যাস, এগুলো কেমন কথা? এটা বলার পরে ভাইয়া তখন কী করে, ভাইয়ার ওই হোস্টেল আমাকে কষে একটা থাপ্পড় মারে। মাইরা বলতেছে, তুই চাষা-পোষার সাথে চইলা তোর ব্যবহারও চাষা-পোষাদের মতো হয়ে গেছে। বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় এটা তুই জানিস না। আমি বললাম, তুমি আমাকে বড় শিখাচ্ছ? ও ভাই, আমাকে বড় শিখাচ্ছ? ক্লাস 9 এ থাইকা আমি আমি হাড়-ভাঙা পরিশ্রম করে সংসার চালাইতেছি। তোমাকে পড়াশোনা করাইতেছি, সংসারে বোঝা টানতেছি। গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি আর তুমি আমাকে শিখাচ্ছ সুশীল সমাজ কাকে বলে এটা শিখাচ্ছ? আমার ভাইয়া তখন আমাকে বলতেছে যে জানে না তাকে জানাইতে হবে। তুই তুই এগুলো ভুল বলতেছিস, এগুলো কোনোটাই সত্য নয়। আমি বললাম যে কোনোটাই সত্য নয় তো? বলে কোনোটাই সত্য নয়। আমি বলি ঠিক আছে, যদি কোনোটাই সত্য না হয়ে থাকে তাহলে যাতে অন্য কিছু না ঘটে, ঘটলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। এরপর আমি গ্রামে আসি। গ্রামে আসার পরে আমার সাথে যারা মাঠে ঘাটে কাজ করে এদের একটা গ্রুপ আছে, আমি গ্রুপটাকে জোগাই, মানে গ্রুপটাকে ধরি যে শোন, আমার ভাইয়াকে মানে ওই বাড়ি পাহারা দিব, আমার কাকার বাড়ি পাহারা দিব। কাকার বাড়ির মধ্যে আমার ভাইয়া যদি ঢুকে তাহলে আমরা ভাইয়ারা ধরবো, বা বাড়ি থেকে বেরোয়ার সময় ভাইয়ারা আমরা ধরবো। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন আমরা পাহারা দিই। 3 দিনের দিন আমার কাছে মোবাইল নেই, আমগো এলাকারই এক ছেলে দৌড়ে আমগো মানে আমাদের ঘরে আসছে। আইসা বলতেছে যে ফাবিল ভাই এরকম এরকম আপনার ভাই আসছে। আমি বলি কই? বলে বাজার থেকে সিএনজি একটা রিজার্ভ করে আসছে, সিএনজি থেকে নাইমা আপনার কাকার বাড়ির দিকে যাইতেছে। আমরা বাজারে তাস খেলতেছি, আমরা দেখছি। আমি তখন কী করে দৌড়ে ওই কাকার ঘরের পিছনে যাই। কাকার ঘরের পিছনে যাওয়ার পরে যে বাগান আছে, বাগানের ওই দিক দিয়ে দেখলাম যে ভাইয়া ঢুকে যাইতেছে। আমি যাইতেছি, ভাইয়া তখন ঢুকতেছে। পোলাপাইন ধরার জন্য যাইতেছে। আমি বললাম যে না রাখ, থাক, একটু অপেক্ষা কর, কই যাই দেখি। আমি স্পষ্ট দেখতেছি ভাইয়া মানে একদম চন্দ্রিমা রাত ছিল, পকপকা চাঁদের আলো। ভাইয়া তখন ঘরের ভিতরে ঢুকে মানে একদম পিছন দিয়ে মানে ওদের বান্দুয়ার ছিল, বান্দুয়ার বলতে মানে পাকঘর যেটা থাকে, কিচেনের একটা ডোর থাকে, ওই ডোর দিয়ে ভাইয়া ঢুকে গেল ভিতরে। ঢোকার পরে আমরা ওখানে সবাই মিলে দাঁড়ায় আছি প্রায় পাক্কা 1 ঘন্টা পরে ভাইয়া বের হইছে। যখন আমি সবাই মানে বলতেছে যে ভিতরে যেয়ে ধরে, আমি বললাম যে না, আমার কাকাকে অনেক ডিয়ারিং মানুষ, ভিতরে যেয়ে ধরলে দেখা যাবে আমার ভাইয়াকে মেরেই ফেলবে, এটা করা যাবে না। উনি যখন বের হবে তখনই আমরা ধরবো। এরপর আমরা রাস্তার পাশে দাঁড়াই থাকি। কিছুক্ষণ পরেই প্রায় 1 ঘন্টা পরে আমার ভাইয়া তখন ওই ঘর থেকে বেরিয়ে যখন যাচ্ছিল পোলাপানি খপ করে ভাইয়াকে ধরে ফেলে। খপ করে ধরে ফেলে আমি তখন পিছন দিয়ে যেয়ে ধরে। আমি বললাম, কী ব্যাপার ভাইয়া, তুমি এখানে এত রাতে কেন আসছো? পরে বলে আমি বাড়ি যাচ্ছিলাম। আমি বলি আমাদের বাড়ি তো এখানে না, আমাদের বাড়ি তো ওই দিকে, এটা কাকার বাড়ি, তুমি কাকার বাড়িতে বেরোইছো কারণটা কি? ও তখন কোনো কথাই বলে না। আমি তখন সবারই বলতেছি যে ছাইরা দে। পোলাপাইন বলে যে না ছাড়া যাবে না, ওনাকে কিছু একটা শিক্ষা দিতে হবে। আমি বললাম ছেড়ে দিই, পরে শিক্ষা হবে। পরে ওনাকে ছাড়িয়ে দেওয়া হয়। আমি তখন ঘরে যাই। ঘরে গিয়ে ওই রাতেই মাকে ঘুম থেকে জাগিয়ে বলতেছে মা এই ঘটনা। মা তখন হাউমাউ করে কান্নাকাটি করে। মা বলে, আমি কোন জারুদ সন্তান পেটে ধরছিলাম? এটা কি সত্যি তোর বাপের রক্ত ছিল ওর গায়ে? ও কীভাবে পারলো এমন কাজটা করতে? আমি বলি মা আজকে না, আজকে অনেকগুলো বছর ধরে ভাইয়া ওই সেতু আপুর সাথে রিলেশন করতেছে এবং এইটা আমি অনেকের কাছে শুনছি। আজকে সেটা আমি হাতে নাতে ধরছি। মা এটার একটা ব্যবস্থা করতে হবে, কারণ বাবাকে যেভাবে হারাইছি ভাইয়াকে আমরা সেম একইভাবে হারাবো। আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের কাকাই এই কাজটা করছে, ভাইয়াকে মানে ভাইয়ের পিছনে ওনার মেয়েকে লেলাই দিছে। আমার মা তখন বলতেছে যে না, আমার মনে হয় না যে তোর কাকা এটা করবে, কারণ তোর কাকা চাইবে তোর মানে তোর ওই মামা তোর ওই বোনটাকে আরও ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য, সেতুকে আরও ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য। সেখানে তোর কাকা এই কাজটা করবে বলে আমার কাছে এই ব্যাপারটা মনে হয় না। আমি তখন বললাম যে তাহলে তুমি কি মনে করো? আমার মা বলে যে এখানে মনে হয় তোর ভাই মনে হয় মেয়েটার প্রতি দুর্বল হয়ে গেছে। আমি তখন বললাম মা কী করা যায় এরকম পরিস্থিতিতে? আমার মা বলতেছে এই যে রাতের বেলায় আসলো, আল্লাহ না করুক যদি তোর কাকা ধরতে পারতো তাহলে তোর ওইখানে মেরে ফেলতো, ওইখানে মেরে ফেলতো। আমি বললাম যে কী করা যায়, তুমি একটা বুদ্ধি বের করো। মা বলে দেখা যাক। এরপরে মা আমার মামা সহ আমাদের গ্রামের আরও কয়েকজন ভালো মানুষও আছে যারা আমাদের পক্ষে কথা বলে। তখন কিন্তু গ্রামের প্রায় অনেকগুলো মানুষ আমাদের পক্ষে চলে আসছে। আমি বড় হয়েছি, টাকা পয়সা ইনকাম করতেছি, সংসার চালাচ্ছি। এটা দেখার পরে অনেকেই তখন আমাদের সাপোর্ট নিয়েই কথা বলে। গ্রামের সব মানুষ মিলে তখন আমার মাকে বুদ্ধি দেয় যে একটা কাজ করেন, ছেলেটা যেহেতু এরকম বদমাইশি হয়ে গেছে তাকে আর পড়াশোনা করার কোনো লাভ নাই। আর আজ করে পড়াশোনা করা মানে যেভাবে গোপনে গোপনে কাজগুলো করতেছে এভাবে যদি ধরা খায় তাহলে ওর কাকা মানে মেরেই ফেলবে, এটা বলে। তখন গ্রামের সবাই মিলে আমার মাকে বুদ্ধি দেয় যে একটা কাজ করেন, ওকে আপনার বিদেশে পাঠিয়ে দেন, ওকে বিদেশে পাঠিয়ে দেন, ও বিদেশে চলে যাক, ওইখানে গিয়ে কাজ বাজ করুক। আমার মা বলতেছে যে স্বপ্ন দেখছিলাম ও পড়াশোনা করবে, অনেক মেধাবী একজন ছাত্র ছিল, অ্যান্ড পড়াশোনা করেও মানুষের মতো মানুষ হবে। ছোটো যেটা আছে মানে ফাবেলকে আমরা বিদেশে পাঠাবো, এটা আমি প্ল্যানিং করছিলাম। কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে আমাকে রুবেলকে বিদেশে পাঠাইতে হবে, তা না হলে এছাড়া কোনো উপায় নেই।
এরপরে মা এই ব্যাপারটা নিয়ে আমার সাথে কথা বলতেছে যে, "এই ঘটনা এখন কি করা যায়?" এমনি। আমি তখন বলতেছিলাম যে, "ঠিক আছে মা, সবাই যেহেতু বলতেছে এটা ছাড়া তো আর কোনো রাস্তা আমাদের কাছে খোলা নাই, তাই না? ভাইয়াকে হচ্ছে বিদেশে পাঠায় দিতে হবে। কারণ বিদেশে না পাঠাইলে ভাইয়া যে কাহিনীগুলো করে বেড়াইতেছে একদিন কাকার হাতে ধরা উনি ঠিকই খেয়ে যাবে।" এরপরে মা আর আমি মিলে তখন ভাইয়ের জন্য ভিসা খুঁজতে থাকি। এরকম করতে, করতে আমরা ভাইয়াকে পাসপোর্ট করতে বলি। মানে অন্য একটা অজুহাত দিয়ে পাসপোর্ট করাই। ভাই যখন পাসপোর্টটা কমপ্লিট হয়, পাসপোর্ট কমপ্লিট হওয়ার পরে এখন আমরা ভিসা খুঁজতেছি। কিন্তু আমরা যখন ভিসা খুঁজতেছি তখন আমরা কি করি, সৌদি আরবের একটা ভিসা আমার ভাইয়ের জন্য পাই। সৌদি আরবে কিন্তু তখন অনেক ভালো ছিল। মানে টাকা-পয়সা ইনকামের জন্য অনেক বেটার একটা স্থান ছিল। তো সৌদি আরবের ভিসা পাওয়ার পরে ওই ভিসার দামও কিন্তু কম না। প্রায় ৳৫,০০,০০০ উপরে ওই ভিসাটার দাম। তো আমরা তখন কি করি, কিছু জায়গা ছিল ওই জায়গাগুলো বিক্রি-টিক্রি করব, বিদেশে পাঠাবো। কিন্তু ওই মুহূর্তে ভাইয়া হঠাৎ করে বলতেছে, "ভাইয়া মিডল ইস্টে যাবে না।" ভাইয়া তখন বলতেছে যে, "ভাইয়া মরে গেলেও ভাইয়া মিডল ইস্টে যাবে না। ভাইয়াকে যদি আমরা বিদেশ পাঠাইতে হয় সেটা হচ্ছে ভাইয়া ইউরোপে যাবে। এখন ইউরোপে যাইতে হইলে তো অনেক টাকা দরকার, ১৫-২০ লাখ টাকা দরকার। মানে এত টাকা আমরা কোথায় পাবো?" আমাদের পরিবারের তখনকার যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে ৳৫,০০,০০০ জোগাড় করতেই আমাদের খুব খবর হয়ে যাচ্ছে। এখানে মানে ভাইয়াকে ইউরোপে পাঠাইতে তো আমরা কোনোদিনও পারবো না। আমি ভাইয়াকে বলি যে, "ভাই এটা তো সম্ভব না। তোমরা ইউরোপে আমরা কিভাবে পাঠাবো?" মাও তখন বোঝায় যে, "রুবেল দেখ, একটা কাজ কর, তুই অন্তত এখন মিডল ইস্টে যা। মিডল ইস্টে গিয়ে ৫-৬ বছর থাক। ওই ৫-৬ বছর আমাদেরকে টাকা দেওয়া লাগবে না। তুই প্রয়োজনে আমাদেরকে টাকা দিস না। আমরা মানে যেভাবে হচ্ছে ফাবেল সংসার চালাচ্ছে, ফাবেল এভাবেই সংসার চালাবে, এভাবেই চলবে। তুই যা, তুই গিয়ে টাকা পয়সা ইনকাম কর। ইনকাম করে তোর নিজের কাছে রেখে দে। তুই নিজের কাছে রাখ। এরপরে টাকা পয়সা যখন হবে, বেশি হলে তুই এই টাকা দিয়ে তুই ইউরোপে চলে যাবে।" এটা মা ভাইয়াকে বলে। কিন্তু না, ভাইয়ার কথাই একটা যে ভাইয়া যদি যেতে হয় তবে ভাইয়া মিডল ইস্টে ভাইয়া কোনোভাবে যাবে না। ভাইয়া ইউরোপে যাবে। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে কিন্তু কোনোভাবে আমরা ভাইয়াকে লাইনে আনতে পারতেছি না। ভাইয়া তো ছোট মানুষ না যে, মানে ছোট মানুষ, ওকে আমরা বুঝাইলেই বুঝবে। না, ওকে বুঝতেছে না। এরকম করে আরও দিন কাটতেছে। বা টাকা তো নাই, মিডল ইস্টে পাঠাইতে পারবো, ইউরোপে তো পাঠাইতে পারবো না। তখন ভাইয়া করে কি, তার একটা ফ্রেন্ডের সাথে কথা বলে, কোনো একটা ফ্রেন্ডের সাথে কথা বলে বলতেছে যে মানে ১৫,০০,০০০ টাকা লাগবে ইতালিতে। বলতেছে যে ইতালিতে যেতে ১৫,০০,০০০ টাকা লাগবে। ১৫,০০,০০০ টাকা দিলে ভাইয়াকে ইতালিতে নিয়ে যাবে ওয়ার্ক পারমিটে। ওরকম করে বলে। তো মা তখন বলতেছে, ১৫,০০,০০০ টাকা আমরা কোথায় পাবো? আমাদের মানে ১৫,০০,০০০ টাকা জোগাড় করতে গেলে তো আমাদের সব বিক্রি করে দিতে হবে। তো ভাইয়া তখন বলতেছে যে, "না, ১৫,০০,০০০ টাকা যদি দিতে পারো তাইলে আমাকে বিদেশের কথা বইলো, আমি ইতালিতে যাবো। আর যদি ১৫,০০,০০০ দিতে নাই পারো তাহলে মেহেরবানি করে বিদেশের কথা বইলো না, আমি আর বিদেশে যাব না।" ভাইয়া তখন স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে মাকে এটা মানা করে দেয়। যখন মাকে মানা করে দেয় তখন মা চিন্তা করতেছে যে কী করবে। আমিও তখন বুঝতে পারতেছি না, আমার মাথা তখন খুব খারাপ হয়ে যায়। কিরে, একটা শিক্ষিত মানুষ হয়ে মানে অশিক্ষিত মতো কথাবার্তা বলতেছে। মানে ভাইয়া সবসময় তার স্ট্যাটাস বজায় রাখতেছে। ভাইয়া যাদের সাথে পড়াশোনা করে, যাদের সাথে চলাফেরা করছে, তারা সবাই ইউরোপে আছে। তারা মিডল ইস্টে কেউ নেই। ভাইয়া মিডল ইস্টে যাবে কেন? এবং মিডল ইস্টটাকে ভাইয়া একটু অন্যভাবে দেখে। তো যাই হোক, ভাইয়া তখন যাবে না। এভাবে না যেতে যেতে প্রায় ৫-৬ দিন পরে হঠাৎ করে একদিন আমার কাকা হচ্ছে আমাদের ঘরে আসে। আমাদের ঘরে এসে আমার মাকে ডাকে। মাকে ডাকার পরে মা তখন বেরোয়ার পরে বলতেছে যে, আমার মাকে ডাইরেক্ট বলতেছে যে, "ভাবি, দেখেন, ভাই মারা গেলেও ভাইকে নিয়ে আপনারা আমারে সন্দেহ করছেন। রাতের বেলায় জিন এসে", আমার কাকা ওইদিন বলে যে জিন এসে, বলে রাতের বেলায় জিন এসে ভাইয়ার লাশটাকে নিয়ে গেল। আপনারা কেউ জিনের কাছ থেকে ভাইয়ার লাশটাকে রক্ষা করতে পারলেন না। এরপরেও আপনারা আমারে দোষারোপ করলেন। আমি ভাইয়ারে পিটায়ে মারছি। এরপরে আমি ভাইয়ার লাশ পর্যন্ত গুম করে ফেলছি। এগুলো আপনারা আমারে দোষারোপ করলেন। মূলত আসলে ভাইয়া এভাবেই যে গেল। এখন আপনার যেই ছেলে আছে রুবেল যেই কাজগুলো করতেছে, এগুলো যদি করতে থাকে একটা সময় রুবেল মরে গেলেও আপনারা আমাকে দোষারোপ করবেন। দেখেন, রুবেল এরকম আমার ঘরে আসে। আমার কাজের মেয়ে ২-৩ দিন দেখছে, আমার ওয়াইফই ২-৩ দিন দেখছে। তো এটা কিন্তু ঠিক না। আমার মেয়ে সেতুর কাছে আসে। তো এটা কিন্তু আমি সেতুকে জিজ্ঞেস করছিলাম, সেতু সব কিছু অস্বীকার করেছে। কিন্তু সেতু অস্বীকার করলে কী হবে? ও যে আমাদের এখানে আসে এটা প্রায় সবাই জানে। আমি আজ আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলের অবস্থা যদি আপনার হাজব্যান্ডের মতো হয় তাইলে কিন্তু ভাবি আমাকে দোষারোপ করবেন না। এটা বলে তখন উনি চলে যায়, মোটরসাইকেল টান দিয়ে চলে যায়। অ্যান্ড যাওয়ার পরে আমার মা তখন আমাকে জড়ায় ধরে হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। মা আমাকে বলে যে, "আমাদের জায়গা সম্পত্তি টাকা পয়সার কোনো কিছু দরকার নাই। আমি রুবেলকে চাই। আমি রুবেলকে চাই সব কিছুর বিনিময় হলেও তুই রুবেলকে বিদেশে পাঠা।" আমি তখন বলতেছি, "মা, ১৫,০০,০০০ টাকা কি মুখের কথা? তুমি কি মনে করো এত টাকা আমরা কোথায় পাবো? এত টাকা কোথায় পাওয়া যাবে?" মা তখন বলে যে, "যেভাবেই পারিস, যেখান থেকেই পারিস তুই টাকা জোগাড় কর। টাকা জোগাড় করে তুই রুবেলকে বিদেশে তুই মানে ইতালি বলে ইতালিতে পাঠাই দে।" এরপরে বাধ্য হয়ে সবশেষ আমরা হচ্ছে আমাদের শুধুমাত্র মানে বলতে গেলে হয়তো খুব খারাপ লাগবে। ওই সময় আমাদের ঘরের বিটা ছাড়া আমাদের এক করা জায়গা আর কোনো জায়গায় ছিল না। মানে মোটামুটি যত বাইরের জায়গা ছিল সমস্ত জায়গাগুলো আমি তখন সেল করে দিই, বিক্রি করে দিই। এরপরেও মানে সমস্ত জায়গাগুলো বিক্রি করে আমি খুব কষ্ট করে ১৪,০০,০০০ টাকা পর্যন্ত জোগাই। তারপরেও ১,০০,০০০ টাকা শর্ট। আরও ১,০০,০০০ টাকা আমি হচ্ছে তখন মানে লোন করি।
মানে আমাদের যে জায়গাগুলো ছিল ওই সময় এগুলো মেজরিটি পার্সেন্ট জায়গায় ছিল মানে খাদের মধ্যে, মানে খাদের মধ্যে বলতে একটু চরের পাশে। তো চরের পাশে যে জায়গাগুলো কিন্তু খুব দাম নাই। দেখা যায় ১ ঘন্টার জায়গার দাম হচ্ছে ৭০,০০০ ৮০,০০০ টাকা ওই সময়। তো ৭০,০০০ ৮০,০০০ টাকা দিয়ে ১ ঘন্টার জায়গায় কেনা যাইত। তো ওরকম পরিস্থিতিতে পরে সমস্ত জায়গাগুলো বিক্রি করে ১৪ লাখ টাকা হইছে। হওয়ার পরে আরও একটা টাকা আমি তখন হচ্ছে সমিতি থেকে নিই। সমিতি থেকে নিয়া ১৫ লাখ টাকা মিলে তখন ভাইয়ার জন্য ইতালির ভিসা ব্যবস্থা করে। এরপরও ভাইয়া প্রায় ৩ মাসের মতো এটা নিয়ে ঘুরে ইন্ডিয়াতে পর্যন্ত যায়। এখানে সেখানে বিভিন্ন দৌড়াদৌড়ি করার পরে যাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার ভিসার প্রসেসটা কমপ্লিট হয় এবং ভাইয়া হচ্ছে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু একটা ব্যাপার খুব খেয়াল করে দেখলাম যে আমার কাকা যেদিন আমাদের ঘরে ধমকায় গেল আমার মাকে, ওইদিন আমরা যখন ভাইয়াকে বলছিলাম ব্যাপারগুলো, ওই দিন থেকে ভাইয়া দেখতেছি আর সেতু আপুর সাথে আর কোনো সম্পর্ক ভাইয়ার নাই। মানে সেতুর সাথে ভাইয়ের সম্পর্ক মোটামুটি তখন থেকেই নাই। পরে মা বলতেছে আলহামদুলিল্লাহ এখন ওকে বিদেশ পাঠিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে। যেহেতু সেতু বাংলাদেশে আছে, যে কোনো সময় হয়তো আমার ভাইয়াকে আবারও ফাঁদে ফেলতে পারে, এই জন্য বিদেশ পাঠিয়ে দিলে ঠিক আছে। এরপরে সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ আমার ভাইয়া সুস্থভাবে হচ্ছে ইতালিতে চলে যায়। ভাইয়া ইতালিতে চলে যায়, ভাইয়ের সাথে আমাদের ফোনে কথাবার্তা বলা হয়। আমাদের পরিবারে আর কোনো প্রবলেম নাই। পরিবারের সুখের দিনগুলো তখন ফিরে আসে। ভাইয়া তখন টাকা পয়সা পাঠায়, ভাইয়ার টাকা পয়সা দিয়ে আমাদের সংসারটা দিবে অনেক ভালোই চলতেছে। মা আমরা খুব ভালোই আছি। তো আমি তখন আর যেহেতু আমাদের কোনো জায়গা সম্পত্তি নেই, আমি তখন আর কোনো জমি টমিও করি না, মানে কোনো জায়গা টায়গাও করি না। মানুষের সাথে ঘুরে ফিরে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আল্লাহর পথে চলতেছি দিন তার। আমি তখন আবার হচ্ছে বিভিন্ন ওই যে ইয়েগুলো হয় আপনারা অনেকেই চিনবেন যে মসজিদে যায় তাবলিগ জামাত বল, আমি তখন ওই তাবলিগের একজন ভালো কর্মী হয়ে যাই। আমি তখন প্রতি মাসেই হচ্ছে মানে তাবলিগে চলে যাই। এখানে দূর দূরান্তে রাঙামাটি, খাগড়াছড়ি, পানছড়ি সহ চট্টগ্রাম ওইদিকে আমি প্রচুর পরিমাণ তাবলিগে যাতায়াত করতে শুরু করি। এভাবে দিন আর রাতগুলো ভীষণ ভালোভাবে কাটতেছিল, কোনো প্রবলেম নাই, সব কিছু ঠিকঠাক। তো একদিন আমি কী করি, তখন আমি একটা মোবাইল ফোন ইউজ করি। আমি তখন চট্টগ্রামের একটা মসজিদে তাবলিগে যাই। যাওয়ার পরে একদিন সন্ধ্যার সময় আমার মা আমাকে কল দেয়। আমার মামাকে ফোন দিয়ে বলতেছে যে ফাবিল তুই একটু বাড়িতে, আমাকে এটা বলে। তা আমি তখন তাবলিগে আমি বললাম যে মা তাবলিগে তো আসছি, এখন হঠাৎ করে বাড়িতে কীভাবে যাবো, কেন যাবো? মা বলতেছে তুই একটু তাবলিগে মানে বাড়িতে অনেক কথাবার্তা আছে এটা বলে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন। তো আমি কী করি, চট্টগ্রাম থেকে ওই দিন মানে এর পরের দিন বাড়িতে আসে, ফেনীতে আসে। আসার পরে আমি মারে বললাম যে মা কী হয়েছে? মা বলে সর্বনাশ হয়ে গেছে একটা ঘটনা, মানে আমি তোরে কীভাবে বলবো? আমি বললাম যে কী হয়েছে, সর্বনাশ কী হয়েছে বলো, আবার কি সর্বনাশ? মা তখন বলতেছে আমাদের কাকার ওইখানে কি মানে কাকাদের ঘরের পিছনে হচ্ছে পুকুর ছিল, ওই পুকুরের মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা হাঁস গেছে। তো কাকা আবার ওই পুকুরে হচ্ছে মাছের পোনা ফেলছে, মানে ছোটো ছোটো যে মাছের পোনা ফেলছে। তো আমাদের হাঁস নাকি মাছের পোনা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আমার কাকা করছে কি ২টা হাঁস মেরে ফেলছে। পরে মা ওখানে গেছে, যে কাকার সাথে বকাবাদ্য করতেছে যে এটা কেমন কথা, যে মানে আমাদের হাঁসগুলো মেরে ফেললো, এরকম কাকাকে গালাগালি করতেছে। কাকা তখন কোনো প্রতিবাদ না করে ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে আমার কাকাতো বোন যার সাথে আমার ভাইয়ের সম্পর্ক ছিল সেতু, ওই সেতু নাকি তখন মানে ওর হচ্ছে আরেকটা মেয়ে আছে আমাদের এলাকারই, ওই গ্রামেরই। ওই মেয়েটাকে বলতেছিল আয় হায় রে, আমার শ্বশুরবাড়ির আমার জামাইয়ের হাঁসগুলোকে মেরে ফেলো, এটা কি ঠিক করলো? আমার আব্বা আজও পরিবার আজও রিলেটিভের প্রতি বাবা হলো না, মনোযোগী হলো না। মানে এরকম করে কথাটা বলতেছিল যে আমার ভাইয়ার বউ ও এরকম। আমাকে মা যখন এটা বললাম তখন বললাম যে মা তুমি এটা কী বলতেছো, এটা তো কোনো কথা হইলো নাকি? ভাইয়া তো বিদেশে আছে, উনি ভাইয়ার বউ কী করে হয়? মা বলে না, মেয়েটার কথার ইঙ্গিতটা কিন্তু আমার কাছে অনেক ভালো মনে হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা ঘটনা আছে, ফাবেল তুই এটারে বের কর। আমি তখন বললাম যে মা ভাইয়া বিদেশে আছে, এই মেয়ে বাংলাদেশে, এগুলো নিয়ে তুমি কোনো চিন্তা করো না। তো যাই হোক মার সাথে কথাবার্তা বলে শেষ করে এর পরের দিন আমি আবারও হচ্ছে ওই তাবলিগে জয়েন করে আবারও তাবলিগে চলে যাই। তার কয়েকদিন পর আমি তখন বাড়িতে আসি, মানে প্রায় ৮-১০ দিন পর বাড়িতে আসি। বাড়িতে আসার পরে যখনই আমার সেতুর সাথে দেখা হয়, সেতু সকলেই আমি দেবর বলে ডাকে। মানে আমাকে বলে কী ব্যাপার, ভাবিকে ঘরে তুলবা না, ভাবিকে ঘরে উঠাবো না, ওরকম করে বলে। আমি তখন বলি কী রে, ভাবিরই কীভাবে ঘরে উঠাবো? মানে আমি তখন বললাম যে সেতু আপু আমি তোমার কথাগুলো সহ্য করতেছি ঠিক আছে, তবে মাত্রা অতিরিক্ত হলে কিন্তু আমি তোমার বাবার কাছে বিচার দেবো। বলো ও আচ্ছা বিচার দিবা, দাও আমার আব্বার কাছে বিচার দাও, প্রবলেম কি, আমার আব্বা তো জানে। আমি তখন বললাম যে তোমার আব্বা কী জানে? পরে বলে জানেই তো, তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। আমি বলি কি, আমার ভাইয়া ইতালিতে, আমার ভাইয়া তোমাকে বিয়ে করে কেমন করে? ওরকম উল্টাপাল্টা কথা তুমি বললো না। পরে বলো উল্টাপাল্টা কথা না, তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো। যাই হোক এটা নিয়ে কথা কাটাকাটি হলো, এরপর আমি চলে আসছি, আমি আর কিছু বলি না। এরপরে হচ্ছে একদিন হঠাৎ করে আমি সন্ধ্যার সময় দোকান থেকে শুনতেছি যে আমার মানুষে বলতেছে যে আমাদের বাড়িতে নাকি মানে মারামারি লাগছে, এটা বলে মারামারি লাগছে। পরে আমি দৌড়ে আসার পরে দেখতে পাই যে আমার কাকার ঘরের পিছনে আমার মা দাঁড়াই আছে। আমি তখন মার আরও ২-৩ জনে ধরে রাখছে, মানে মা তখন এরকম ছুটার জন্য করতেছে। আমি বললাম যে কী হয়েছে মা? পরে বলে যে ওই বেয়াদ্দপ সেতুরে বের কর, আমি মাইয়ারে এক পায়ে পাড়া দিয়ে আরেক পায়ে আমি ছিঁড়ে ফেলবো, ওরকম করে মা গালাগালি করতেছে। আমি বললাম যে কী হয়েছে, তুমি আমার কাছে বলো না, শুনি না। তখন আমি মারে খুবভাবে টানা হেঁচড়া করে ঘরের ভিতরে নিয়ে যাই। ঘরের ভিতরে নেওয়ার পরে মা তখন আমাকে বলতেছে যে এই সেতু নাকি সবার কাছে হেঁটে বলতেছে যে রোবেলের সাথে নাকি ওর বিয়ে হয়েছে।
বলে রুবেলের সাথে আমার বিয়ে হয়েছে, আমাকে ওরা ঘরে তুলে নেয় না, এটা সেটা বলে অনেক কথাবার্তা বলে। যখন এই কথাবার্তাগুলো আমাকে বলে আমি তখন বললাম যে এটা কেমন কথা, ও আমাকেও দেবর বলে ডাকে আর তোমার সাথে এই ধরনের ব্যবহার করে, এটা তোমার অ্যাটলিস্ট মেনে নেওয়া যায় না। আমি তখনই করি কি, ওই রাতের বেলা আমার কাকার কাছে যাই, মানে কাকার ঘরে যাই, কাকার ঘরে গিয়ে কাকারে বলে যে কাকে এই ঘটনা, এই সেতু এরকম এরকম করতেছে, এগুলো কেমন কথা, আমার মাকে এগুলো বলে, আমাকেও বলে, এখন এগুলো কেমন। তো কাকা তখন সেতুকে ডাকে, আমার সামনে ডাকে জিজ্ঞেস করে যে কিরে এগুলোই শুনতেছে, এগুলো কি? সেতু তখন বলে যে না, সেতু তখন চুপচাপ করে থাকে, মানে কোনো কথা বলে না। যাই হোক, সেতু তখন চলে যায়, মানে একটু মন খারাপ করে চলে যায়। ওই দিন রাতের বেলায়, মানে বাংলাদেশ সময় রাত প্রায় 3টার দিকে আমার মায়ের নাম্বার আমার ভাইয়া কল দেয় ইতালি থেকে, কল দেয়। তো রিং বাজতেছে, আমি আর মা কিন্তু পাশাপাশি ঘুমাই, পাশাপাশি রুমে মায়ের দরজা খোলা থাকে। তো রিং যে হচ্ছে আমি শব্দ শুনতে পাচ্ছি, মানে রিংয়ের শব্দ। আমি যখন উঠে গিয়ে মায়ের মোবাইলটা রিসিভ করার পরে ভাইয়ারা বললাম ভাইয়া কেমন আছো, বলে ভালো আছি। তোরা সেতুর বাপার কাছে গিয়ে কী বলছস, ডাইরেক্ট আমাকে এটা বলে। মানে আমি তখন ভীষণ অবাক হয়ে যাই, কিরে কী ব্যাপার ভাই এরকম কথা বলতেছে হঠাৎ করে। আমি বললাম যে কই, আমি তো কিছু বলি নাই। পরে বলস না, মানে শুনতে দিকে যাই তুই এগুলো বলছস। আমি বললাম যে হ্যাঁ বলছি তো, তো এই মেয়ে এরকম কাহিনী করতেছে, এগুলো বলবো না। আমার ভাইয়া তখন আমাকে যেটা বলে, ভাইয়া স্ট্রেট বলে যে আজকে থেকে 1 সপ্তাহের ভিতরে সেতুকে ঘরে তুলবি। কেমনে ঘরে নিয়ে যাবি, কীভাবে নিয়ে যাবি, এটা তোরা জানো। যদি সেতুরে ঘরে নিয়ে যাস তাহলে আজকের পর থেকে আমি পরিবারের জন্য টাকা পাঠাবো, আর যদি সেতুকে ঘরে না তুলিস আমি পরিবারের জন্য কোনো টাকা পাঠাবো না। আমি তখন ভাইয়াকে বলি যে ভাইয়া সেতুকে আমরা ঘরে তুলবো কোন খাতিলে, কোন হিসাবে? ভাইয়া তখন বলে তোর ভাবি হিসাবে। আমি তখন বললাম যে ভাবি হিসাবে মানে ভাই তুমি এটা কী বলতেছো, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার ভাইয়া তখন বলে যে হ্যাঁ ভাবি হিসাবেই সেতুকে ঘরে তুলবি। আমি বলি যেমন? আমার ভাইয়া তখন বলে যে তোদেরকে বলে আসি নাই, আমি বিয়ে করার আগে সেতুর সাথে 15 লক্ষ টাকা কাবিনে বিয়ে করে আসছি। আমি তখন বললাম ভাইয়া তুমি এটা কী বলতেছো? যেই সেতুর কাছ থেকে তোমাকে বাঁচানোর জন্য আমরা আমাদের সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি করে তোমার পছন্দের দেশ ইতালিতে আমরা তোমাকে পাঠিয়ে দিছি, আর সেখানে তুমি বলতেছো সেতুকে তুমি বিয়ে করে গেছো? ভাইয়া বলে হ্যাঁ আমি সেতুকে বিয়ে করে আসছি, যদি যদি তোরা সেতুরে ঘরে তুলে নেস তাইলে আমি টাকা পয়সা পাঠাবো পরিবারে, আর তা না হলে টাকা পয়সা পাঠাবো না। এটা বলে ভাই তখন লাইনটা কেটে দেয়। আমার আর সাহস হচ্ছিল না আমি মাকে ঘুম থেকে জাগাই, মানে মাকে যে ঘুম থেকে জাগাবো ওই রকম শক্তি আর আমার গায়ে নাই। আমি তখন একেবারে চুপচাপ থাকি, সকাল হয় আমি বসে থাকি। সকালবেলা মা ফজরের নামাজ পড়া হলে মার বিছানার পাশে গিয়ে আমি বলি মা কেমন কুলাঙ্গার সন্তান তুমি জন্ম দিলা মা, কেমন কুলাঙ্গার পেটে তুমি ধরলা মা, যার জন্য আমাদের সমস্ত আমার খেতি জমিগুলো পর্যন্ত, আমার এই বাবার সম্পত্তির মধ্যে কি আমার দাবিদার নাই? আমি কি বাবার সম্পত্তি পাই না? আমার সম্পত্তিগুলো পর্যন্ত বিক্রি করে, আমার ফসলি জমি বিক্রি করে, যেটা আমার দিনের রুজি রোজগার, এটা বিক্রি করে তুমি ওই জানুয়ারি ইতালিতে পাঠাইলে, আর ওই জানুয়ারি কালকে রাতে ফোন দিয়ে এগুলো বলতেছে। আমার মা তখন একেবারে মানে একদম হার্ট অ্যাটাক করা রোগীর মতো মা তখন কাঁপতেছে। আর তখন মারে ধরি, মা কী হয়েছে? মা বলে কী শোনাইলে? আমি বলি হ্যাঁ মা ওই বলতেছে ওনাকে সেতুকে বিয়ে করে গেছে, এটা কি হবে এখন? এটা কি কাকাকে বলতে পারবা নাকি কাকে বলতে পারবা তুমি? আমি বলি মা আমি আর এই সংসারের মধ্যে না, আমি পরিবার ছেড়ে চলে যাব, আমি আর থাকবো না এখানে। মা তখন আমাকে জোর করে বলতেছে তুই থাক, আমি দেখি কি করা যায়, আল্লাহর উপরে ভরসা রাখ, তুই আমার ছেলে, তুই চলে গেলে আমি কার কাছে যাব? আমরা তখন প্রচণ্ড রকমের বিকাপে পড়ে যাই। 1 সপ্তাহ হয়ে যায়, ভাইয়ের সাথে যোগাযোগ করে, ভাইয়ার কথাই একটা, সেতুকে ঘরে আনলে আমি টাকা পয়সা দিব, নাইলে আমি টাকা পয়সা দিব না। কিন্তু সেতুকে আমরা ঘরে কীভাবে আনবো, কারণ সেতু তো টাকা তো এগুলো শুনতেই পারবে না। পরে আমি তখন বললাম যে এগুলো হতেই পারে না। আমি তখন একদিন ভাইকে বলেই বসলাম যে ভাইয়া তুমি যে পাগলামিগুলো করতেছো, এই পাগলামিগুলোর কি কোনো মানি হয়? এখন যদি তুমি আমি কি পারবো কাকার কাছে গিয়ে সব কথা বলতে? কাকাকে মানবে? ভাইয়া তখন আমাকে বলে যে কাকা সবই জানে। আমি বললাম মানি? বলে তুই কাকার সাথে, আমাকে বলে যে তুই কাকার সাথে গিয়ে কথা বল, কাকাকে বল কেমনে সেতুকে আমাদের ঘরে পাঠাবে, তুই কাকার সাথে গিয়ে ডাইরেক্ট কথা। কাকা আমাকে মেরিয়ে ফেলবে, বলে কিচ্ছু করবে না, তুই এখন যা। আমি তখন বললাম যে মানি কি বলতেছো, বলে এখন যা। আমি তখন মাকে কোনো কিছু না জানাইয়া আমি তখন হচ্ছে কাকাদের ঘরে যাই। কাকাদের ঘরে যাওয়ার পর কাকা তখন ডাইনিং টেবিলের উপরে বসে, মানে ডাইনিং টেবিলে বসে মানে জাম খাচ্ছিল, বসে আছে। আমি তখন যাই কাকার কাছে গিয়ে বসলাম যে কাকা কেমন আছেন? বলে ভালো আসছে বয়। আমি তখন বললাম, বলে বসার পর যে কাকা ভাইকে আপনারা ফোন করে কিছু বলছে? পরে আমারে বলে যে তোর ভাইয়া যে ঘটনা ঘটাইছে, এখন আমি যদি গ্রামের মধ্যে যাই তাহলে গ্রামের মানুষ এখন কি বলবে? একে তো তোরা আমার নামে মামলা করলি, আমার নামে এই করলে, আমি তোর বাপেরে মারছে, তোর বাপের লাশ গুম করছে, মানে ঘুরে ফিরে সেই পুরনো কীর্তেন। এখন বলবে যে তোর ভাইরে আমি আমার মেয়ে দিয়া ধরাই আনছি, মানে আমার মেয়েরে চাইলে তো আমি বড় বড় এমপি মন্ত্রীর কাছে পর্যন্ত বিয়ে দিতে পারি, আমার এরকম ক্যাপাসিটি আছে। কিন্তু এরপরও তোর ভাইয়ের আমার মেয়ে ভালোবাসা ফেলাইছে, এখন অঘটন করাই ফেলছে, বিয়ে করে ফেলছে, এখন এটা কি করা যায় তুই আমার এটা বল।
আমি তখন বলি, "ভাইয়া কাকা এটা কি বলতেছেন? ভাইয়া এরকম একটা কাজ করছে, আপনি জানেন?" পরে বলে, "আমি তো জানতাম না, ইদানিং জানছি। এখন আমার মেয়ে, এখন আমি কি করব? মেয়েকে তো আর মানে কাইটা গাঙ্গে বাসায় দিতে পারি না, তাই না? তুই বল বাবা কি করা যায়?" আমি তখন বইসা বলতেছি, "কাকা আমি এখন কি করব? আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন। আমার তো কিছু বলার নাই।" কাকা তখন বলতেছে যে, "ঠিক আছে, তোর মাকে আমার সাথে দেখা করতে বলিস।" এরপরে ঘরে গিয়ে যখন আমি মাকে এসব কথাবার্তা বলি, মা তো শোনার পরে মা আসমান থেকে পড়ছে। মা আমারে বলে, "তুই এটা কিভাবে পারলি এই কথা বলতে?" আমি বলি, "মা, আমি শুধু ভাইয়া না, কাকার সাথেও কথা বলতেছি, কাকা এই কথা বলতেছে।" মা তখন বলে, "আচ্ছা ঠিক আছে।" এর পরের দিন মা কাকার কাছে যায়। যাওয়ার পরে কাকাও মাকে বলতেছে, "তো ছেলে-মেয়ে অঘটন করে ফেলছে, এখন তো এটা কিছু করার নাই। এখন আমার মেয়ের মুখের দিকে তাকে আমি মেনে নিছি, আপনি মেয়েরে ঘরে তোলার ব্যবস্থা করেন।" আর কি করব? এখন তো কিছু করার নাই। পরে ভাইয়া ফোন করলে ভাইয়াকে বলি যে, "ভাই এই ঘটনা কাকা বলছে।" তো ভাইয়া বলে, "আমি বলছি না যে কাকা রাজি আছে, তোরা কেন এরকমটা করলি?" আমি তখন বললাম যে, "এখন কি করব?" বলে, "ঘরোয়াভাবে মানে অনুষ্ঠানের ব্যবস্থা কর। অনুষ্ঠান করে কেমনে আনা যায় ওরে ঘরে উঠানোর ব্যবস্থা কর।" আমি তখন বলি, "আচ্ছা নাছোড়বান্দা, আমি তখন আর কি করব?" আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" পরে আমরা পারিবারিকভাবে একটা অনুষ্ঠান করি, বিয়ের অনুষ্ঠান। ভাইয়া তো বিদেশেই থাকে। অনুষ্ঠান করে তখন আমি কি করি, মানে ভাবিকে, সেতু ভাবিকে আমরা ঘরে উঠাই। তো আমাদের ঘরে থাকতেছে, কোনো প্রবলেম নাই। ভাইয়া তখন বিদেশে আছে। ভাইয়া পুনরায় আবারও টাকা-পয়সা তো ইনকাম করে, সংসার অবস্থা আরও ভালো চলতেছে। আমি তখন থাকতেছি পরিবারে। আমি ওই টুকিটাকি মানুষের কাজ-টাজ করি, এমনি-সেমনি চলতেছি। এরপরে মা আবার আমার মধ্যে আমারে বলতেছে, "তুই বিদেশে যা। এখন তোর ভাইয়া যেহেতু বিয়ে করে ফেলছে, ওর একটা সংসার হয়ে গেছে, তোর কি হবে? তোর তো কোনো ভবিষ্যৎ নাই।" আমি তখন বললাম যে, "মা তুমি ঘরে, ভাবি ঘরে, এদেরকে দেখাশোনা করার জন্য তো একটা লোক দরকার। আমি চলে গেলে তোমাদেরকে দেখাশোনা করবে কে?" ভাইয়াও তখন বলতেছে যে, "না, ওর পাবেল হচ্ছে বিদেশে আসার দরকার নাই। আমি তো টাকা-পয়সা ইনকাম করতেছি, আমি তো টাকা দিচ্ছি, আমার তো টাকার কোনো অভাব নাই, তাই না? তাহলে পাবেলে কেন বিদেশে আসবে? বাড়িতে একটা লোক থাকা দরকার, একটা পুরুষ মানুষ থাকা দরকার। আমার বউ আছে, তারপর তুমি আছো, তাদেরকে দেখাশোনা করার জন্য।" আমি তখন ভাইয়ার ভাবিকে আর মাকে দেখাশোনাই করতেছি। এভাবে প্রায় আরও ৩ থেকে ৩.৫ বৎসরের মতো কেটে যায়। ওই ৩.৫ বছরও ভাই কিন্তু একবারও বাড়িতে আসে নাই। বাড়িতে আসার ভাইয়ের কোনো খোঁজ খবর নেই। ভাই বাড়িতে আসতেছে না। আর ভাবিও তখন ভাইয়াকে বাড়িতে আসার জন্য কোনো কথা বলতেছে না। তো আমি মধ্যখানে এভাবে হচ্ছে চলতেছি। ৩.৫ বছর পরে একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি যে ওই ৩.৫ বছরে মানে কোনোদিন একদিন আমার ভাবি রান্না করছে বলে আমার কাছে মনে হয় না। মানে একদিন আমার ভাবি আমার মাকে রান্না করে দিছে, এটা আমার মানে আমার চোখের দেখায় পড়ে নাই বা আমি কখনো বলতে পারবো না। আমার মা অলওয়েজ কাজ করে। মানে রান্না-বান্না থেকে শুরু করে ৩.৫ বছর পরে মা হঠাৎ করে একদিন ভীষণভাবে অসুস্থ হয়ে যায়। মানে এত পরিমাণে অসুস্থ, মা খাট থেকে উঠতে পারে না। আমি তখন দোকানে যাই। সন্ধ্যার পরে আমি মানে দোকান থেকে সন্ধ্যার পর আইসা দেখতেছি যে আমার মা পাকঘরে মানে ঢুলে পড়ে যাবে এরকম করে ঝিমাইতেছে। আমি তখন দৌড়ে মাকে যে, "মা তুমি এরকম ঢুলে পড়তেছো, তো ভাত রান্না করতেছো কেন? ভাবি কই?" পরে বলে, "তোর ভাবি তো ঘরে।" আমি তখন ঘরে যেয়ে দেখতেছি আমার ভাবি ভিডিও কলে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে। আমি তখন ভাবিরে বললাম যে, "ভাবি মা এমন পরিস্থিতিতে পড়ে আছে, মা অজ্ঞান হয়ে পড়ে যাবে। মা লাশের মতো পড়ে আছে। তুমি তুমি মায়ের পাশে যাও না, না গিয়ে তুমি এখানে মোবাইল টিপাটিপি করতেছো, এটা কেমন কথা?" পরে আমাকে বলতেছে যে, "তুমি এভাবে কথা বলতেছো কেন? বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় জানো না?" আমি তখন বলি যে, "জানি তো।" পরে বলে যে, "জানবা কেমন করে? তুমি তো চাষা। চাষার মতো এই থেকেছো, চাষাই তো। তোমার ভিতরে কোনো শিক্ষা-দীক্ষা আছে নাকি?" আমি তখন বলি, "শোনেন, আপনি কাকে শিক্ষিত বলতেছেন? আপনার জামাইরে শিক্ষিত বলতেছেন তো? আপনার জামাইরে শিক্ষিত বানানোর জন্য আমাকে চাষা হওয়া লাগছে।" পরে আমাকে বলতেছে যে, "বেয়াদব!" এটা বলে উনি আমাকে তখন একটা থাপ্পড় মেরে বসে। থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দরজা লাগাইয়া দেয়। দরজা লাগাইতে আমি তখন বাইরে থাকি। বাইরে গিয়ে মায়ের সাথে রান্না-বান্না কমপ্লিট করি। মা আমাকে জিজ্ঞেস করে, "কিরে তোর ভাবির কিছু বলছে?" আমি বলি, "না কিছু বলি না, ভাবি ঘুমায়ে আছে।" মায়ের কাছেও এই কথা আমি তখন আর বলতেছি না। বললে দেখা যাবে যে মা অনেক কষ্ট পাবে। ভাবিকে গিয়ে আবার জিজ্ঞেস করবে, ভাবি আবার এটারে পুরনো আবার রিপিট করবে। তো পারিবারিক প্রবলেমগুলো ক্রিয়েট করে আর লাভ কি? আমি তখন আর কোনো কিছুই বলি না। যাই হোক, এভাবে এটা নিয়ে চলতেছে। বাট এরপরে আমি দেখি যে প্রতিনিয়ত মানে এমন কোনো দিন নাই যে আমার মা এরকম রান্না-বান্না করে না, এরকম পরিশ্রম করে না। ভাবি কোনোদিন এবং রান্নাবান্না তো করেই না, খেতে বসলে প্রত্যেকদিন আমার সাথে ঝগড়া করে। মানে আমার মা যেন কাজের মেয়ে, মানে লবণ বেশি হয়ে গেছে, মরিচ বেশি হয়ে গেছে, কী রান্না করছেন? মাংস রান্না করতে পারেন না, এটা রান্না করতে পারেন না, ওটা রান্না করতে পারেন না। মানে প্রতিনিয়ত আমার মাকে এই ধরনের প্যারাগুলো দিয়ে যায়। এরপরে ভাবির তো বন্ধু-বান্ধব আছেই। ভাবি আবার হচ্ছে ফেনী শহরে পড়াশোনা করছে। ওইখান থেকে আবার ভাবির যত ধরনের বন্ধু-বান্ধব বা ছেলে-টেলে চলে আসে আমাদের ঘরে। আইসা কি মিউজিক-টিউজিক বাজায়, ডেক সেট বাজায়। আমি যেহেতু মানে ইয়েতে ছিলাম, মানে তাবলিগে ছিলাম, আমি ইসলামিক মাইন্ডের ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি। মানে আমি মাঝে ঘরে বসে কোরআন তেলাওয়াতও করতে পারি না। ওদের মিউজিকের শব্দে আমি কোরআন-টোরান বন্ধ করে হচ্ছে আমাকে চলে যেতে হয়। আমি মাঝে মসজিদে গিয়ে নামাজ পড়ি, মসজিদেই থাকি। অতটা বাড়িতে আসি না। মানে মিউজিকের শব্দ আমার আর সহ্য হয় না। সারাটাক্ষণ ওরা মিউজিক বাজায়।
এরপরে রাতের ১২টা-১টা পর্যন্ত ভাবির ওই ছেলে-মেয়ে বন্ধুগুলাও ঘরে থাকে। তো আমি এসব ব্যাপার নিয়ে ভাইয়াকে অবশ্যই বলছিলাম। বলার পরে ভাইয়া আমাকে বলে যে, "ও তো শহরে বড় হইছে আর মডার্ন কালচার বাদ দে ওটা কিছু করার নাই। ওইভাবে চলুক। ওকে বাধা দিস না। বাধা দিলে হয়তো হিতে বিপরীত হয়ে যেতে পারে। ও যেভাবে" মানে মেইনলি ব্যাপার হচ্ছে ভাবি যেটা করতে চায় ভাইয়া সেটাতে ইয়েস। মানে ভাইয়ার মুখে কোনো না শব্দ নাই। আর আমরাও এখানে কোনোভাবে প্রতিবাদ করতে পারি না। কারণ জায়গা সম্পত্তি জাতীয় সবই তো বিক্রি করে ভাইয়াকে বিদেশ পাঠাইলাম। ভাইয়া যদি টাকা না দেয় তাহলে তো সংসার চলবে না। আমি তো আর আমার একার পক্ষে আমি সংসার চালাইতে পারবো না। যেটা আমি করবোটা কি? আমি মানুষের কাজ করে বা কয় টাকায় পাবো? যাই হোক এভাবে দিনের রাতগুলো কাটতেছে। একটা পর্যায়ে আমার মনের ভিতরে এগুলো না সহ্য হচ্ছিল না। মানে আমি দেখতেছি যে আমার মা হাড় ভাঙা পরিশ্রম করে। মানে এত পরিশ্রম করে যে মায়ের দিকে তাকালে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। মানে আমার বৃদ্ধ মা ভাবির কাপড়-চোপড়গুলো পর্যন্ত ধুয়ে দেয়। ভাবির কাপড়-চোপড় ধুয়ে দেওয়া থেকে শুরু করে, ভাবির রান্না-বান্না থেকে শুরু করে, ভাবির শরীর টিপে দেওয়া, শরীর মুছে দেওয়া, মাথা মুছে দেওয়া। মানে ভাবিকে ছোট বাচ্চার মতো মায়ের টেক কেয়ার করা লাগে। এগুলো দেখার পর আমার নিজের কাছে সহ্য হয় না। আমি একদিন মাকে বলি যে, "মা এগুলো কেমন কথা?" যেই মা তখন একদিন কান্না করে আমারে বলতেছে যে, "কি করব? ওর বাপে তোর বাপেরে খাইছে, ওর বাপে তোর বাপেরে খাইছে। আর ও এখন আসছে তোর ভাইয়েরে খাওয়ার জন্য। আমি কি করব? তোর ভাইরে তো আমরা কোনোভাবে লাইনে আনতে পারলাম না। জায়গা সম্পত্তি বিক্রি করে বিদেশ পর্যন্ত পাঠাইলাম। যদি কোনোভাবে ও মানুষ হয়, ও তো মানুষ হইল না। এখন কি করব? ওই মেয়েরে লালন-পালন করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই।" আমি বলি, "মা কতদিন, কত মাস, কত বৎসর তুমি এগুলো করবা?" আমার মা বলে, "আমার হায়াত যতদিন আছে ততদিন।" ভাই আমি আর সহ্য করতে পারতেছিলাম না। মানে এরকম হয়ে যায় যে মা কাজ করতে, করতে এরকম বুক মাটিতে লাগায় ফেলে। বুক মাটিতে লেগে যায় মায়ের কাজ করতে, করতে। এত পরিমাণ মা কান্নাকাটি করে, এত পরিমাণ কাজ করে। মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের চোখের পানি ধরে রাখতে পারি না। একদম বৃদ্ধ বয়স্ক একটা মানুষ। আমি তখন একদিন সহ্য করতে না পেরে মাকে বলি, "মা তোমার তো এত কষ্ট আমার সহ্য হয় না। আমি কি একটা কাজের লোক রাখবো?" মা বলে, "কাজের লোক কোথায় পাবি?" আমি তখন আমাদের গ্রামে অনেক জায়গায় কাজের লোক খুঁজি। কাজের লোক আর পাই না। কাজের লোক পাওয়া যায় না। আর গ্রামে কাজের লোক খুঁজে পাওয়াটা অনেক কঠিন। আর কাজের লোক রাখলেও আমার ভাবির খুব প্রবলেম যে না, মানে ভাবি যে ধরনের প্রবলেম ক্রিয়েট করে, কাজের লোক থাকলে কাজের লোক কোনোদিনও কাজ করবে না। মানে এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, অলওয়েজ এগুলো বলবে। তো কাজের লোক তো আসলে এভাবে থাকবে না। আমি তখন মাকে বলতেছি, "মা কী করতে পারি?" মা একদিন আমাকে দুঃখ করে বলেই বসে যে, "বাবারে কিছু মনে করিস না, তোর একটা কথা বলি, তোর জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তোর ভাবির পিছনে, তোর ভাইয়ের পিছনে ঘুরতে, ঘুরতে তোর জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। তুই সংসারের প্রতি গাধার মতো আর কত পরিশ্রম করবি? তুই একটা কাজ কর, তুই একটা বিয়ে শাদী কর।" আমার মা আমাকে এটা বলে। আমি বললাম যে, "মা কী বলো? আমি বিয়ে করবো কেন? আমার এখন বিয়ে করার সময় হয়নি, বাদ দাও।" মা বলে, "না, না, না, তুই একটা বিয়ে কর বাবা। তুই বিয়ে করলে তোর সংসারটা একটু উপরের দিকে উঠবে, বা তুই একটু ডাবলাফ হবি, তুই একটা বিয়ে কর।" মানে খুবভাবে মা আমাকে প্রেশার দিচ্ছিল বিয়ে করানোর জন্য। যখন প্রেশার দিচ্ছিল, আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, দেখি মা কী করা যায়।" এরপরে আমাদের পার্শ্ববর্তী একটা গ্রাম থেকে আমার মা একটা মানে মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে, যার বাবা হচ্ছে ইয়েতে থাকতো, কুয়েতে থাকতো ওর বাবা। তো মেয়েটা মোটামুটি দেখতে শুনতে ভালোই ছিল, খারাপ না। বয়সও অত বেশি ছিল না, কলেজে পড়তো, সব কিছু ঠিকঠাক। আমার মা আমাকে বলে যে এই মেয়েটা বিয়ে করাবে। ভাইয়াকে ফোন করে বলে, ভাইয়া তখন বলে যে সমস্যা নাই, গয়নাগাটি থেকে শুরু করে টাকা পয়সা যা কিছু লাগে সমস্ত টাকা পয়সা আমি দেবো। পরে আমার বিয়ের জন্য ভাইয়া এক্সট্রা হচ্ছে 10 লাখ টাকা পাঠায়। 10 লক্ষ টাকা, 1 টাকা 2 টাকা না। মানে এটা আমার বিয়ের জন্য। ভাইয়া বলে যে এটা ওর বিয়েতে খরচ করবা, অন্য কোনো না। গয়নাগাটি কিংবা 3-4 লাখ টাকার কিনে বাকি টাকা দিয়া কোনোভাবে হচ্ছে ওর বিয়ে শাদিটা করবো। আমার অবাক লাগলো এটাই যে আমার বিয়েতে ভাইয়া 10 লাখ টাকা দিল। আমি আসলে ভাইয়ার প্রতি অনেক ঋণী হয়ে গেলাম। এই টাকাটা দেওয়ার পরে আমি তো পারিবারিকভাবে হচ্ছে ওই মেয়ের সাথে আমার বিয়েটা হয়, যার নাম ছিল হচ্ছে মিতু। মিতুর সাথে আমার বিয়ে হয়। তো বিয়ে হওয়ার পরে তখন আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে আমার সংসার চলতেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু আমি একটা ব্যাপার আসলে বলে বুঝাইতে পারবো না যে মিতু কি আমার ঘরে বউ না কাজের মেয়ে, আমি নিজে জানি না। মানে সকাল থেকে রাত অবধি পর্যন্ত মিতু মায়ের সাথে কাজ করে। মাও করে, মিতুও করে, মাও করে, মিতুও করে। কিন্তু ভাবি কক্ষনো কোনো ব্যাপার নিয়ে কিচ্ছু বলে না। একদিন মিতু এসে আমাকে বলে যে, "তোমার ভাবি যে এরকম করে তোমরা কিছু বলো না?" আমি বলি, "কী করে?" "এই যে কোনো কাজ করে না, সারাদিন করে বসে থাকে।" আমি বলি, "দেখো বসে থাকে কী করবা? মা তো তোমার সাথে কাজ করে, তাই না?" ও বলে, "হ্যাঁ, মা তো আমার সাথে করে।" আমি বললাম, "মন খারাপ করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।" তো মিতি এভাবে মায়ের সাথে কাজ করে আমি দেখি। আমিও মাঝে সংসারে অনেক হেল্প করি, বাট ভাবি অলওয়েজ ওই মোবাইল ফোনটা যেন কোরআন শরীফ, ওটা সামনে নিয়ে ভাবি অলওয়েজ পড়েই থাকে। এভাবে দিন আর রাতগুলো কাটতেছে। আমাদের কোনো মানে সব ইয়ে করতেছে, এরকম করতে করতে একটা সময় মা খুব অসুস্থ হয়ে যায়। মানে মা এবার এতটাই অসুস্থ হয় যে মা কোনোভাবে পা নিয়ে হাঁটতে পারে না। মানে মায়ের পায়ে হচ্ছে অস্ত্রোপচার করা হয়। মানে খুব খারাপ অবস্থা, শোয়া থেকে মা উঠতে পারে না। তো মাকে কোলে করে হচ্ছে বাথরুমে নিতে হয়, আবার কোলে করে বাথরুম থেকে আনতে হয়, মায়ের কাপড়-চোপড় ধুয়ে দিতে হয়। তখন আমি আর আমি সম্পূর্ণ মায়ের উপরে তখন ডিপেন্ড হয়ে পড়ি। মানে মাকে সেবা যত্ন করতে শুরু করি।
কোলে করে মাকে বাথরুমে নিয়ে যাই, বাথরুম থেকে আবার নিয়ে আসি। এরপরে মায়ের যত রকমের কাপড়-চোপড় ধোয়া থেকে শুরু করে মা বাথরুমটা পর্যন্ত বাইরে গিয়ে করতে পারে না। মানে বাথরুমের মাঝে, মাঝে বাথরুমও ঘরের ভিতরে করে দেয়। শরীরে ধরলে খুব ব্যথা পায়। খুব খারাপ অবস্থা হয়ে যায় আরকি মায়ের। তো মায়ের এরকম করতেছি। আমি তখন সম্পূর্ণ মায়ের দিকে দেখাশোনা করতেছি। আমার বউ তখন সংসারের দিকে দেখাশোনা করতেছে। তো গ্রামের মানুষ তো, গ্রামে তো অনেক রকমের মানুষ থাকে। আপনারা অনেকেই জানেন যারা গ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে ঝগড়াঝাটি লাগায় দেয়। মানে ঝগড়াঝাটি এটা সেটা লাগায় দেয়। তো এরকম করতে, করতে তখন গ্রামের মানুষগুলা আস্তে, আস্তে মিলে আমার মানে বউয়ের কানে কান পড়া দিতেছে। মানে মিতুর কানে বলতেছে যে, "এটা কেমন কথা? তুই যেমন এই ঘরের বউ, এরপরে সেতুও তো এই ঘরের বউ। কিন্তু সেতু বউ হইয়া রাজরানীর মতো থাকে। আর তুই চাকরানীর মতো কাজ করে যেতেছস। এটা কেমন কথা?" মানে ওকে বুঝায়। এমনভাবে ওকে কান পড়া দেয়, ও তখন একটা পর্যায়ে বিগড়ে যায়। ও তখন আর কোনো কাজ করতে চায় না। ওকে কোনো কাজের কথা বললে ও বলে, "তুমি করো।" তো আমি কি মাকে দেখাশোনা করব নাকি আমি ঘরের কাজ করব? আমি তখন পুরো বিপাকে পড়ে যাই। এভাবে সময়গুলো কাটতে, কাটতে আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমার মা একটুখানি সুস্থ হয়। মানে সুস্থ হয়ে মা তখন হাঁটাচলা করতে পারে। একটুখানি আগের মতো আগের পজিশনে মা তখন আসে। তো মা তখন কাজ করে, আমিও তখন কাজ করি। কিন্তু আমার বউ তখন আর মিতু তখন আর কোনো কাজ করে না। মানে মিতু আবার ওই একদম সেতুর মতো বসে থাকে। বসে, বসে মোবাইল টিপে এভাবে ওভাবেই কাটায়। মানে একদম ইয়ের মতো। তখন মিতু আবার সেতু এক হয়ে যায়। একসাথে লেগে যায়। ওরা আমি তখন বুঝতে পারিনি যে কী ব্যাপার? মানে কী করব? আমি বাঁচার কোনো লাইন তো পাইতেছি না। মা অসুস্থ মানুষ, মাকে নিয়ে দেখব নাকি বউকে দেখব? এরকম করতে, করতে আমার একদিন খুবভাবে মেজাজ খারাপ হয়ে যায় আমার বউয়ের সাথে। মানে খুবই মেজাজ খারাপ হয়ে যায়, "কিরে তুমি সেতুর মতো করে চলতেছো কেন? সেতুর জামাই।" ও বলে যে, "সেতু যেরকম এই বাড়ির বউ, আমিও তো এরকমই বউ। আমি কেন গাধার মতো পরিশ্রম করব?" মানে মেইন কথা হচ্ছে ও ১ম এই করছে। কিন্তু যখন ওই গ্রামের কিছু মহিলা দুষ্কৃতী গেছে, কিছু মহিলা যখন ওর কানে এই কথাগুলো দিছে, দেওয়ার পরে ও তখন চেঞ্জ হয়ে গেছে। ভাই ও তো আর কোনো কাজ করে না। একদিন আমার এত পরিমাণে রাগ হইছে, রাগ হওয়ার পরে আমি তখন আর সহ্য করতে পারি নাই। সহ্য না করতে পারে আমি তখন ওর একদিন মারছি, ওর গায়ে হাত তুলছি। অনেকভাবে হাত তুলছি। হাত তোলার পরে ও তখন কী করছে? আমার বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে চলে গেছে মানে বাড়ি থেকে গিয়ে ও তখন ওদের বাড়িতে গিয়ে ও আর আমাদের বাড়িতে আসে না। মানে আমাদের বাড়িতে আসে না। আবারও আমি আর মা আগের মতোই কাজ করতেছি। এভাবে সময়গুলো কাটতেছে। আমি তখন মিতুর বাবা-মায়ের কাছে, মিতুর মায়ের কাছে যাই। মিতুর বাবাও তখন বিদেশ থেকে আসে। ওনাকেও বলে, ওনাদের কথাই একটা যে ওনাদের মেয়ে যেরকম, ওনাদের মেয়ে কেন ওই বাড়ির চাকরানীর মতো কাজ করবে? এটা হতে পারে না। আমি খুবভাবে বুঝাই না, ওরে আর আমি আনতেই পারি না। এইভাবে আনতে না পারার পরে একটা পর্যায়ে আমি তখন বিরক্ত হয়ে তখন চলে আসি। আসার কিছুদিন পরে প্রায় ১ থেকে ১.৫ মাস মিতু আমার সাথে আর কোনো যোগাযোগ করে না। আমাদের বাড়িতে আসে না। ১-১.৫ মাস পরে এক লোকের মারফতে মিতু আমাকে তালাকের আমাকে ডিভোর্স করে দিবে ওরকম পেপার-টেপারও রেডি করে আমি শুনতেছি। আমি তখন যাই ওদের পরিবারে, যে ওর মার সাথে কথা বলি, বাবার সাথে কথা বলি, না আমি ওকে আর আনতে পারি না। ও তখন আমাকে ডিভোর্সে করে দেয়। আমাকে ডিভোর্স করে দেয়। অ্যান্ড ডিভোর্স করে দেওয়ার পরে আমি কী করব? আমার তখন মনের ভিতরে প্রচণ্ড রকমের কষ্ট। মানে কষ্টগুলো এটা যে ভাইয়ের জন্য নিজের পড়াশোনা বন্ধ করলাম, যে ভাইয়ের জন্য নিজের জায়গা সম্পত্তি বিক্রি করলাম, যে ভাইয়ের সুখের জন্য নিজে বিয়ে পর্যন্ত করলাম, সেই ভাইয়ের জন্যই আমি আমার বউকে হারাইলাম। মানে পরে আর এই ব্যথাগুলো আমার ভিতরে আর নিজের বিবেকটা তখন কঠিনভাবে আমাকে উপড়ে পড়ে ধরেছে। যখন বিবেক আমাকে এইভাবে তাড়া করে ধরেছে তখন আমি আর কোনো আমি নিজেও তখন অনেকটা হার্ড হয়ে গেলাম। আমি তখনও আর কোনো কাজ-টাজ করতেছি না। আমিও তখন ঘরের ভিতরে তখন দেখা যায় যে ভাবি একবার এইটা ভাঙে, একবার ওটা ভাঙে, এটা ওটা ভেঙে ফেলে, ঘরে পাগলামি করতেছে। যেহেতু রান্নাবান্নাও হচ্ছে না, ভাবি তখন সিনক্রেট করে। এরই মাঝে আমার ছোটো মামা একদিন আমাদের বাড়িতে আসে। আমার ছোটো মামা ওরা আসলে অত বড়লোক ছিল না, মধ্যবিত্ত ছিল আরকি। তো ছোটো মামা একদিন আসার পরে দেখে যে এই ঘটনা, ঘরে খাবার-দাবার নাই, রান্না-বান্না নাই, সংসারে অনেক ঝামেলা, প্রবলেম এগুলো চলতেছে। তো ছোটো মামাকে বলে যে, "কী হইছে?" আমি তখন মামার কাছে বললাম যে, "মামা এই ঘটনা, আমার বউ কাজ করতে, করতে বউ আমার বাড়িতে চলেই গেছে।" পরে আমার মামা বলতেছে, "আচ্ছা ঠিক আছে।" পরে আমার যে একটা মামনি ছিল, ছোটো মামার বউ, মামনিকে তখন আমাদের বাড়িতে আনে। আনার পরে বলে যে, "তুমি একটু আপার সাথে থেকে সংসারের একটু কাজ-টাজ করো, ওদের পরিবারে থাকো।" আমার আপন মামা নেই, আমার মামার বউ ছোটো মামার মামানিকে তখন এখানে পাঠায়। আমি তখন যদিও এটার বিরোধিতা করি যে, "মামা কেন? আমাদের ঘরে তো সবই আছে। আমার ভাবি আছে, বা আমার ইয়ে আছে, তো কেন মামানি কেন এসে কাজ করতে হবে?" মামা তখন বলে যে, "না করুক, প্রবলেম নাই। তাও তুই ঝামেলা করিস না বাবা, করুক।" এরপর আমার মামানিকে আমাদের ঘরে পাঠায়। মামানি তখন আমাদের ঘরে কাজ-টাজ করে, মাও তখন কাজ-টাজ করে। ভাবি তখন এরকম পায়ের ওপর পা তুলে ঘুরে বেড়ায়। এরকম করে দিনগুলো কাটতে, কাটতে আমি হঠাৎ করে জানতে পারি যে আমার বউ মিতুর নাকি অন্যত্র বিয়ে ঠিক হয়ে গেছে। আরেক বিদেশি ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে, ওইখানে তার বিয়ে। আমি তখন ওই দিনগুলো শুনতে পারি, বাট সেদিনকার কষ্টটা আমি কখনো ভুলতে পারবো না। আমার ভিতরে কোনো ভালোবাসা ছিল কিনা আমি জানি না, ভালোবাসা কাকে বলে? আমি এ পর্যন্ত কারোর সাথে প্রেম করি নাই, বা প্রেম প্রীতি কোনো কিছু আমার ছিল না। যতটুকু ভালো লাগা, ভালোবাসা ছিল, ওই সমস্ত কিছু ছিল মিতুর জন্য। মিতুকে আমি আমার অন্তঃস্থল থেকে ভালোবেসেছিলাম। অথচ এই ভালোবাসার মানুষটা যখন অন্য কারো বউ হয়ে যাচ্ছিল তখন সহ্য করতে পারতেছিলাম না।
অনুভূতিতে তখন কঠিনভাবে আঘাত লাগছিল। রাতের বেলায় বসে, বসে খুবই কান্নাকাটি করলাম। মানে এত পরিমাণ কান্নাকাটি করলাম যে নিজের চোখগুলোকে কাঁদতে, কাঁদতে ফুলিয়ে ফেললাম। এরপরের দিন ও হচ্ছে ওর মানে বিয়ে আরকি। ওইদিন গায়ে হলুদ ছিল। ওদের মানে গায়ে হলুদের এমনভাবে অনুষ্ঠান করছে, আমাদের গ্রামে পর্যন্ত ওদের মিউজিকের শব্দ আসতেছে। এত পরিমাণ মিউজিক বাজাইছে। পরের দিন ফজরের নামাজটা পড়ে আমি আমার কাপড়-চোপড়গুলো নিয়ে আমার মারেও কিছু বলি নাই, ভাবিরেও কিছু বলি নাই, কাউরে কিছু বলি নাই। আমি তখন ব্যাগটা নিয়ে হচ্ছে বাড়ি থেকে চলে আসি। বাড়ি থেকে আমি তখন হচ্ছে সরাসরি চট্টগ্রামে চলে যাই। চট্টগ্রামে গিয়ে আমি তখন হচ্ছে ওইখানে একটা হোটেল আছে। একটা হোটেলে মানে পরিচিত আছে। আগে যেহেতু ওখানে ছিলাম, মানে অনেকদিন যাবত হচ্ছে ইয়েতে ছিলাম, তবলিগে ছিলাম। ওখানে একটা হোটেলের মালিকের সাথে পরিচয় আছে। ওই হোটেলের আমি তখন ম্যানেজারিতে চাকরি করতেছি। ম্যানেজারিতে চাকরি করতেছি। ম্যানেজারে চাকরি করে কোনো প্রবলেম নেই। আমার দিনগুলো এভাবে ভালোভাবেই কাটতেছে। আমি আর পরিবারের সাথে কোনো যোগাযোগ, মায়ের সাথে কোনো যোগাযোগ নাই, মামার সাথেও যোগাযোগ নেই, মামির সাথেও নেই এবং হচ্ছে আমার ভাবি, ভাইয়া কার সাথে কোনো যোগাযোগ নাই। মানে সব কিছু ছেড়ে দিয়ে আমি তখন একদম আলাদাভাবে আমার জীবনটাকে সাজাতে শুরু করলাম। এভাবে বেশ কিছুদিন কাজ করতেছি। কাজ করতে, করতে প্রায় ১.৫ বছরের মতো ওখানে কাজ করি। ১.৫ বছরের মতো কাজ করি। ১.৫ বছর তো আমি আবার এরকম একটা মানুষ ছিলাম যে আমি সম্পূর্ণভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তাম। অলওয়েজ নামাজ পড়তাম। মানে সবসময় আমার দোকানের প্রতি, ক্যাশের প্রতি, আমি আমার মালিকের প্রতি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ ছিলাম। তো ১ বছর পর মানে ১ থেকে ১.৫ বছর পরে মানে আমার এখানে যে আবার সবার আমি বেতন দিতাম। মানে যে পিছনে যে মহিলারা কাজ করতো, সামনে যে পুরুষরা কাজ করতো, সবার বেতন আমি দিতাম। মানে আমি তখন আমার জীবনটাকে এমনভাবে সাজিয়ে নিয়েছি, আমি বলে রাখি যে আমার বাড়ির কারো সাথেই না, আমার গ্রামের কারো সাথেই না। আমি তখন আমার মানে পুরনো অতীতটা সম্পূর্ণ ভুলে গেছি। আমি এখানে কাজ করব, এখানে কাজ করে একটা সময় আমি মারা যাব, আমি বিয়েও করব না, ওরকম একটা প্ল্যানিংয়ে। তো সবার বেতন টেতন দিতেছি। ওই দিন হচ্ছে বেতনের লিস্টে হনুফা খাতুন নামের একটা মহিলার বেতন দিতেছি। মানে উনি ২ মাস ধরে জয়েন করছে, হনুফা খাতুন, ওনার বেতনটা দিচ্ছে। তো গত মাসের বেতনটা কিন্তু আমি দিই নাই, মানে আমার যে জুনিয়র ম্যানেজার ছিল উনি দিছে। তো এই মাসের বেতনটা আমি দিব। তো হনুফা খাতুন নামটা দেখার পর আমার ভিতরে জানি কেমন লাগলো। আমার মায়ের নামও কিন্তু হনুফা খাতুন ছিল। তো আমি তখন কী করে হনুফা খাতুনের বেতনটাও দিয়ে দিই। তা বেতনটা তখন কমপ্লিট করি, সব কিছু এভাবেই চলতেছে। বাট ৩ দিন পরে দেখতেছি যে ওই মহিলারা যারা কাজ করে ওখান থেকে একটা মহিলা সামনে এসে আমাকে বলতেছে যে আপনারা একটা মহিলা রাখছেন, ওই মহিলা একদিন কাজে আসে, আরেকদিন আসে না, একদিন আসে আরেকদিন আসে না, এরকম একটা মহিলা কাজে রাখছেন, উনি আসলেও কাজ করতে পারেন, অসুস্থ। তো আমি বললাম যে কি মানে কে? পরে বলে যে হনুফা। আমি তখন হনুফা বাড়ি কই? পরে বলে যে ইয়াতে বলে ফেনী। যখন ফেনী বলে তখন আমার বুকটার মধ্যে জানি কেমন করে একটা লাড়া দিয়ে ওঠে। আমি তখন বলি যে মহিলাটা কীরকম? যখন মহিলাটার মানে মুখের বর্ণনার কথা বলে তখন মানে অবিকল আমার মায়ের মুখের বর্ণনার কথা বলতেছে যে এরকম, এরকম মানে মোটা-টোটা সব কিছু মিলে। আমি তখন বলি যে কী রে? আমি বলি আচ্ছা এই মহিলা কোথায় থাকে? এখানে কি আমি একটু দেখতে পারি? পরে বলে হ্যাঁ, একটা বস্তি থাকে, ওখানে যাই। ওইখানে যাওয়ার পরে আমি যেটা দেখতে পাই যে আমাদের বাড়ির আরেকজন মহিলা যার নাম হচ্ছে সুমির মা। সুমির মা নামক একটা মহিলার পাশেই হচ্ছে আমার মা শুয়ে আছে। এই হনুফা খাতুন হচ্ছে আমার মা, যে কিনা ২ মাস ধরে আমি যে হোটেলের ম্যানেজার, সেই হোটেলের মহিলার পোস্টে হচ্ছে প্লেট পরিষ্কার করা, রান্নাবান্না করা, বাবুর্চির কাজ করা, এগুলা করেছে। আমি তখন মানে কী বলবো, আমার আসলে মানে কোনো বলার মতো কোনো ভাষা নেই। আমি তখন মারে জড়ায় ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করলাম। তখন উনি মা অসুস্থ ছিল। মা চোখ মেলল, মেলার পর আমাকে দেখার পরে মা একরকম চিনতে পারে না। চোখগুলো অনেক খোয়া হয়ে গেল। মানে কি মা আমাকে বলতেছে তুই কে? আমি বললাম যে মা তুমি চিনো না? আমি তোকে দাড়ি রাখছিলাম, অনেক বড় বড় দাড়ি। আমি বলি মা আমি তোমার ছেলে, মা আমি তোমার ছেলে ফাবেল। মা বলতেছে তুই ফাবেল? আমি বললাম হ্যাঁ মা ফাবেল। তো বাবা বাড়িতে আর চাইলি না? মা বাড়িতে কেমন করে যাব, বউটা চলে গেল। মা বলে সবাই বউয়ের জন্য পাগল হইলি, তোর ভাই রোবেল বউয়ের পাগল হয়ে গেল, তুইও বউ সংসার ছেড়ে চলে গেল, তুইও চলে গেলি, একটাবার ভাবলি না আমার কথা? আমি তো তোর মা, 10 মাস 10 দিন তোর পেটে ধরছি, তোর বাপে তো নাই, আমার দেখবে কে? তুই আমার কথা একটাবার চিন্তা করলি না বাবা? বললাম মা আমি বুঝতে পারি না মা, তুমি এখানে কেন আসছো? তুমি এই হোটেলে কেন চাকরি করতেছো? তুমি এখানে আসছো কেন মা? মা তখন বলতেছে যে সহ্য করতে পারতেছিলাম না তোর বউর অত্যাচার, গায়ে পর্যন্ত মানে তোর ভাবির অত্যাচার, গায়ে পর্যন্ত হাত তোলে, গায়ে পর্যন্ত হাত তোলে। ইজ্জত সম্মান আর থাকে না, মান সম্মান নিয়ে আর বাঁচতে পারি না। গায়ে হাত তোলে, শাশুড়ির গায়ে হাত তোলে। সবশেষ হচ্ছে অত্যাচার সহ্য করতে না পেরে ওর সাথে কথা বললাম। উনি এখানে কাজ করে, আরেকটা হোটেলে কাজ করতো। তোর চাচি সুমির মা আরেক হোটেলে চাকরি করতো। ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি আইনি আমার এখানে ঢুকাইছে। তুই যে এখানে কাজ করছো এটা আমি জানতাম না। আমি বললাম যে মা
আমি তোমার একটা কথা বলি, তুমি তুমি কোনো প্রতিবাদ করলে না, এই যে তোমাদের উপরে আমার উপরে এই অত্যাচারগুলো, মায়ের কোনো প্রতিবাদ ছিল না। আমি তখন বললাম যে মাকে ওইখান থেকে নিয়ে যাই, নিয়ে গিয়ে হচ্ছে মায়ের একটা হসপিটালে ভর্তি করে ওইখানে প্রায় 15 দিনের মতো মাকে রাখি। হসপিটাল থেকে মারে মোটামুটি সুস্থ করে বাড়িতে আনি, বাসায় আনি। বাসায় আনার পরে আমি তখন যে বাসায় ওইখানে আরেকটা মহিলা রাখি আমার মায়ের সাথে দেখাশোনা করার জন্য, আমাদের হোটেলে যে মহিলাগুলো কাজ করতো ওইখান থেকে একটা মহিলাকে আমি নিয়ে আসি। ওই মহিলা আমার মায়ের দেখাশোনা করে, আমার মায়ের সব কিছু করে। আমি তখন এর কয়েক মাস পরে আমি তখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি আমার ভাই বাড়িতে, আমার ভাই বাড়িতে। বাইরে দেখার পরে সালাম দিলাম, পরে ভাই আমারে বলতেছি, কিরে বেইমানের বাচ্চা, তুই আমারে চিনতে পারছস? আমি বললাম যে পারবো না। পরে তোর বিয়েতে আমি 10 লাখ টাকা দিলাম, তোর নিজের হাতে বিয়ে করাইলাম, তুই তাবলিগ জমাতে ঘুরে ঘুরে বেড়াইতি, তুই তাবলিগ জমাতে ঘুরে ঘুরে বেড়াইতি, আমি 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 সংসার চালাইতাম, তুই তাবলিগে নামাজ পড়তি আর আমি সংসার চালাইতাম। ওই বেইমানের বাচ্চা, মারেও শেষ পর্যন্ত নিয়ে গেলি, কই নিয়ে গেলি? বললাম মারে লয়ে গেছি। কে বলছে তোমারে? পরে বলে আমার বউ বললো তুই নাকি নিয়ে গেছিস। আমি বললাম ভাবি আমি নাকি মারে লয়ে গেছি? পরে বলে মা তো তোমার কাছে গেছে চট্টগ্রামে। আমি বললাম তো আমি চট্টগ্রামে থাকি, আমার মারে কি আমি নিয়ে গেছি? পরে শুনলাম তো একসাথেই থাকো নাকি। আমি বললাম আমরা ইদানিং একসাথে থাকি, এর আগে কোথায় ছিলাম জানতে চাইলে না। ভাই তখন বলে কোনো জানার দরকার নাই, মা যেহেতু বাড়ি থেকে চলেই গেছে, ওই মারে আর বাড়িতেও আমি আনতে চাই না, মার বাড়িতে আনার দরকার না, তুই এই বাড়িতে আসবি না, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আল্লাহর দিকে তখন আমি তাকাইতেছি, আল্লাহ কোন আসমানে তুমি আসো, আল্লাহ কোন আসমানে তুমি আসো, তুমি কি দেখো না আল্লাহ, তুমি কি দেখো না আল্লাহ, ও আল্লাহ তুমি কি দেখো না? আমি তখন কান্না করতে করতে চোখের পানিগুলো মুইসা মনের ভিতরে এক রাগ অভিযোগ নিয়ে আমি তখন আবারও চট্টগ্রামে আসি। মা বলে কিরে গেছিলি, তোর ভাই আসছে? আমি বলি না ভাই আসে নাই, ভাই এখন ইতালিতে। আমার মা বলে তোর ভাই কি ইতালিতে মারা যাইব? বলে মা বাদ দাও, আমি তখন মারা নিয়ে পড়ে আছি। 1 বছর পরে আমি একটা নিউজ পাইছি আমার ভাইয়ার ঘরে নাকি একটা সন্তান হয়েছে এবং সন্তানটা মানে সম্পূর্ণভাবে দুটো চোখ একদম বন্ধ, মানে দুটো চোখ খুলতে পারে না। পরে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, অপারেশন করানোর পরে মানে বাচ্চাদের যে চোখ থাকে ওরা আসলে চোখে নেই, মানে হয়তো যে ভিতরে চোখ থাকে উপর দিয়ে বন্ধ থাকে, কেটে দিলে চোখ মেলায়, কিন্তু ভিতরে কোনো চোখে নেই, একদম পর্দা, সাদা পর্দা, অন্ধ একটা সন্তান হয়। এরপরে আমার ভাই আমার মাকে খুঁজতে শুরু করে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় যায়, জানতে পারে মা আমার কাছে আছে। আমার প্রত্যেক দিন ফোন দেয়, মারে আমি নিয়ে যাই। আমি এখন মাকে আমার কাছে রাখছি, মা আমার সাথেই আছে। এখানে আমি মায়ের জন্য একটা মহিলা রাখছি, ওই মহিলা মায়ের সেবা যত্ন করে, ভালো আছে। কিন্তু প্রতিনিয়ত আমার ভাইয়া হাতে পায়ে ধরে, টাকা পয়সা দিচ্ছে, মারে দে, আমার সংসারে শান্তি নেই, আমি মারা ছাড়া বাঁচবো না, মারে দে। আমি মাকে দিব কি দিব না সেটা বুঝতে পারতেছি না আপন ভাই। ইদানিং ধরে মামারা সবাই বলতেছে যে তোর মারে দিয়ে দে। ওই বেচারা কান্নাকাটি করতেছে, রাস্তায় মামা বলে কাঁদতেছে, ওর এখন মায়ের মর্ম বুঝছে, মারে দে। আমি জানি না মাকে ওইখানে দিলে মায়ের পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে কি না। মাকে আমি আমার কাছে রেখেছি, এখানেই তো ভালো আছে, তাই না আপন ভাই? আমি মাকে কি পরিবারে দিব নাকি দিব না, আপনি একটু বললেন তো। আর আরেকটা ব্যাপার, এই যে আমার কথাগুলো শুনলেন, আমার কথাগুলো আপনি প্লিজ মানুষের কাছে তুলে ধরেন, কারণ আমার কথাগুলো যদি তুলে ধরেন তাহলে আর কোনো ছেলে, আর কোনো ফাবেল সংসারের পিছনে দিনরাত পরিশ্রম করে নিজেকে গাধা উপাধি দিবে না, সমাজের কাছে গাধা হবে না। এরকম গাধাগুলো যাতে ঘোরা হয় সেজন্য আপনি আমার গল্পটা প্রচার করবেন। আপন ভাই আপনি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কলিজার বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ফেনীর ছেলে ফাবেলের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ অবধি শোনার জন্য। আমি জীবনের গল্পেরই অনুষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু গল্প পাই যে গল্পগুলো সিনেমাকেও হার মানিয়ে দেয়, যেমন ফাবেলের জীবনের গল্পটা দেখেন। আল্লাহ আল্লাহ এমনভাবে, মানে আমরা অনেকেই বলি যে আল্লাহ হয়তো বিচার করে না, আল্লাহ হয়তো দেখে না, একদম হাতে ধরে প্রমাণ আল্লাহ দেখাই দিচ্ছে। আজকে আজকে রুবেল মামা বলে রাস্তায় চিৎকার করে কান্না করতেছে। আমার মতে মানে ফাবেল ভাই তার মাকে রুবেলের কাছে দেওয়াটা ঠিক হবে না, কারণ রুবেল মানুষের মধ্যে পড়ে না, সম্পূর্ণ অমানুষ। আর এই অমানুষের কাছে এই অমানুষটা ফাবেল ভাই যখন বাড়িতে গেছিল বলে যে মা যেহেতু বাড়ি থেকে চলে গেছে চলে যাক, আর তুইও কখনো এই বাড়িতে আসবি না। অথচ একটা বাড়ির জন্য বলে না, মা কোথায় আছে, চলো আমি মারে দেখতে যাব। কিন্তু নিজের যখন অন্ধ ছেলে হয়েছে মনের ভিতরে তখন কেটকা লাগছে, লাগার পর মারে খুঁজতেছে। ওই বাটপারের কাছে, ওই প্রতারকের কাছে, ওই জানোয়ারের কাছে যদি ফাবেল ভাই তার মারে দেয়, তাহলে এবার তো মারে জীবিত পাইছে, নেক্সট বার মাকে মৃত পাবে। আই এম রাইট অর রং? আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা।
আমার সত্যি অনেক খারাপ লাগছে। সে তার মায়ের একটা ছবি আমাকে দিছে। মাটাকে দেখার পরে আমার অন্তরটা কেঁপে উঠছে। মানে এত সুন্দর এই মহিলাটা, একদম টুকটুকির মতো দেখতে এবং মানে অনেক স্বাস্থ্যবান। চুলগুলো অনেক সাদা, দেখলে অনেক মায়া লাগে। মানে মায়াবী একজন মানুষ। যাই হোক, পাবেল এখন ভালো আছে। চট্টগ্রামে যেখানে চাকরি করতেছে ওখানে তার বেত বেতনও ভালো। মাকে নিয়ে সে অনেক হ্যাপি আছে। আমি দোয়া করি সে আরও বেশি ভালো থাকুক এবং রুবেলের উপরে হয় আল্লাহ রুবেলকে হেদায়েত করুক, না হয় গজব দিয়ে তারা ধ্বংস করুক। এই প্রত্যাশায় আমি আপন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি বন্ধুগণ। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।